আমরা আবার শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? ভাই স্ক্রিন আসে নাই, এমনিতে কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাঝখানে তো বন্ধ হয়ে গেছিল। এখন স্ক্রিন আসছে? জি ভাই, আসতেছে। জি, এখন দেখা যাচ্ছে। ওকে। সো কনভার্সন ডিসঅর্ডার আর একটা কমন ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডার সবচেয়ে বেশি আমরা দেখি। কনভার্সন ডিসঅর্ডার অলসো নোন অ্যাজ ফাংশনাল নিউরোলজিক নিউরোলজিক ডিসঅর্ডার। তার মানে এখানে সিমটমটা হবে একটা নিউরোলজিক সিমটম। ওয়ান টাইপ অফ সোমারাইজেশন ডিসঅর্ডার যেখানে নিউরোলজিক সিমটমটা হবে, বাট সেটা কোনো কজ খুঁজে পাওয়া যায় না, সাব টাইপ। সো neuro symptom but no cause found. And usually, as like any patients, the patient will have no organic feature. So x-ray, CT scan, MRI, everything will be normal. আর পেশেন্টের একটা স্ট্রেসর হিস্ট্রি থাকবে। স্ট্রেসর হিস্ট্রি সেটা হতে পারে একটা লাইক রিলেশনশিপ ইস্যুস আর ফ্যামিলি ইস্যুস, এগুলো থাকবে। এবং সিমটমসের টাইপস, ডিফারেন্ট টাইপস অফ সিমটম হতে পারে। মোটর সিমটম হতে পারে, সেন্সরি সিমটম হতে পারে, ইভেন ডিজার্ট্রি অর অ্যাফোনিয়া, কানে কথা বলতে পারছে না, পেশেন্টের ডিফনেস হতে পারে, পেশেন্টের ভিজুয়াল লস হতে পারে। ঠিক আছে? সো দোজ আর অল টাইপ অফ নিউরোলজিক্যাল সিমটম, বাট নো কজ ফাউন্ড। এবং পেশেন্ট আরেকটা ফিচার থাকে, সেটা হলো লাবাল ইনডিফারেন্স। লাবাল ইনডিফারেন্স এটার মানে কি? ল্যাক অফ কনসার্ন অ্যাবাউট দ্য সিমটমস। ঠিক আছে? যে সিমটম হচ্ছে হচ্ছে হোক, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? মানে তার সিমটম নিয়ে সে কনসার্ন না। দ্যাট ইজ ইউর কনভার্সন ডিসঅর্ডার অর ফাংশনাল নিউরোলজিক ডিসঅর্ডার। ঠিক আছে? তারপরে আমরা আর কি পড়তে পারি? আমরা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো পড়া যায় না কিছু, অল্প করে। ভাই যে ওসিডিতে আরেকটা আছে মানে যে কি হবে? ওসিডির জন্য কি এসএসআরআই ওসিডির জন্য আমরা করবে? এসএসআর ইউজ করতে পারি। তার মধ্যে আরটা হলো সিসিআই যদি ইউজ করি, সেটা হলো ইমিপ্রামিন ইউজ করা যায়। তাহলে ওসিডি পড়ি না একটু? ওকে, লেটস হ্যাভ এ ডিসকাশন অফ ওসিডি। So, obsessive compulsive disorder, what are the features? What are the main features of the obsessive compulsive disorder? You have two features. You have obsession অবসেশন আর and you have কম্পালশন। compulsion. ঠিক আছে? সো পরীক্ষাতে হয়তো পার্ট টুতে আপনার ডায়াগনোসিস করার জন্য কিছু ক্লু দিবে। ঠিক আছে? এই ক্লুগুলো দিবে, অবসেশন কম্পালশন ক্লু দিবে। অ্যান্ড দেন ট্রিটমেন্ট নিয়ে জিজ্ঞেস করবে বেশি। ট্রিটমেন্ট কিন্তু ফার্স্ট কিন্তু ড্রাগস না। যেহেতু অবসেশন অ্যান্ড কম্পালশন থাকে, ফার্স্ট ট্রিটমেন্ট কি হবে? ইউ হ্যাভ টু গিভ সাইকোথেরাপি, মানে সিবিটি করতে হবে। সো আমি যদি ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ disorder, you will have obsessions and you will have compulsions. তাহলে অবসেশন গুলো কি কি হয়? সো দোজ আর থটস আর ইমেজেস, যেটার জন্য তার কোনো কিছুটা করতে হয়। দোজ আর রিপিটেটিভ বিহেভিয়ার ফোর্সড বাই দ্য অবসেশনস। যে অবসেশন থাকে সেটা ফোর্স করে, সেটা ফোর্স করার কারণে যেটা হয় সেটা হলো কম্পালশন। ঠিক আছে? এখন অবসেশনসের মধ্যে আমরা অনেক ধরনের অবসেশন থাকতে পারে, অনেক ধরনের থটস থাকতে পারে। একটা থটস হলো কন্টামিনেশন। যাদের কন্টামিনেশন অবসেশন থাকে, কন্টামিনেশন, সেটার কম্পালশন কি হবে? রেপিটেটিভ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশিং। আরেকটা অবসেশন হতে পারে, ফর এক্সাম্পল, থট অফ নট লকিং the lock. So they will repeat check. Repetitive checking behavior. ঠিক আছে? সে হয়তো বাসার লকটা বন্ধ করছে কি করছে না, এটা বারবার যদি হয়, মাল্টিপল টাইম যদি সে চেক করে, তাহলে বুঝতে হবে না, দ্যাট দেয়ার ইজ এন ইস্যু। ঠিক আছে?
So that is your compulsion and obsession. এবং যদি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়েই যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, বেস্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ নট ড্রাগ. You have to expose the patient to the thoughts, obsessions, and avoid the compulsion. ঠিক আছে, তার মানে so there will be CBT, cognitive behavior therapy, CBT with exposure and response prevention. মানে বলবো যে এই শোনেন, আমি আপনার হাতে একটু ময়লা লাগাই দিলাম, ধরেন আপনার হাতে ময়লা লাগলো, আমার হাতে ময়লা ছিল, আমি হ্যান্ডশেক করলাম আপনার সাথে, আর আপনার হাতে ময়লা আছে, আপনি কিন্তু এখন ওয়াশ করতে পারবেন না, যে কোনো ভাবে হোক, আই উইল নট অ্যালাউ ইউ টু ওয়াশ ইউর হ্যান্ডস। ঠিক আছে, এটা আস্তে আস্তে করতে 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 একটা সময় পেশেন্ট সেন্সিটাইজেশন হবে যে ময়লা লাগলেও মানে হাত ওয়াশ করার কম্পালশনটা সে করবে না। সো দ্যাট ইজ দ্য রেসপন্স প্রিভেনশন, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। ইনিশিয়ালি তো খারাপ লাগবে, বাট অ্যাট দ্য end of the day the patient will be able to control the compulsions. অবসেশনসগুলো হয়তো স্টিল হবে, ওই অবসেশনসগুলো কমানোর জন্য একটা সময় গিয়ে সিবিটিতে যদি কাজ না হয়, অবসেশন বেশি হয়, সেক্ষেত্রে আমরা এসএসআরআই দিতে পারি। ঠিক আছে, এসএসআরআই ইজ স্টিল দ্য ফার্স্ট লাইন ওভার টিসিএ। আর যদি টিসিএ দেয়াই হয়, হুইচ টিসিএ? ইফ টিসিএ গিভেন, দেন imipramine is preferred over others. ঠিক আছে, দ্যাটস ইট। imipramine, ক্লোমিপ্রামিনও দেওয়া যায়, ইমিপ্রামিন আর ক্লোমিপ্রামিন। ওকে, সো এইটাই আমার মনে হয় যে এখান থেকে আর কিছু লাগবে না, দ্যাটস ফর ওসিডি। আর ওসিডির মতো একটা ডিসঅর্ডার আমরা বলেছিলাম, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ personality disorder. What is that? Those are the perfect guys, very rigid, very rigid about rules and regulations and anything. সবকিছু নিয়ে তারা খুবই রিজিড থাকে। ঠিক আছে, কিছু করা লাগবে না, জাস্ট লেট দেম বি, লেট দেম বি, কিছু করা লাগবে। দিস ইজ অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। ওকে, ভাই এটার সাথে অনেস্টির কোনো রিলেশন আছে? অনেস্টির যে ভেরি রিজিড অ্যাবাউট রুলস এন্ড রেগুলেশন। এখন অনেস্টি তো অনেস্টি, ঠিক আছে, বাট অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার মানেই যে তাই অনেস্ট হবে তা কিন্তু না। ঠিক আছে, দে মে বি ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ইন এ সেন্স যে হয়তো অন্য তার মানে আছে তার, এটা হলো একটা টেন্ডেন্সি আর কি, এই রিজিডিটির একটা টেন্ডেন্সি। ইটস নট অ্যাবাউট অলওয়েজ অ্যাবাউট আদার্স, অলসো অ্যাবাউট হিমসেলফ। ঠিক আছে, যেমন আমাদের সাথে এক ভাই ছিল, উই ডায়াগনোসড হিম অ্যাজ এ পেশেন্ট উইথ অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বিকজ হি হ্যাড 3 পেন্স, এবং তার প্রত্যেকটা চ্যাপ্টার ওই 3টা কলম 3টা কালার দিয়ে মাস্ক দাগাইতে হবেই, এবং পারফেক্টলি মুখস্থ করতে হবেই। ঠিক আছে, তার নিজস্ব একটা স্টাইল আছে, ওই স্টাইলটা ফলো না করলে সে ভাই শুনতে পাচ্ছে না, আপনি মিউট হয়ে গেছেন। সরি মাঝখানে আমার মিট হয়ে গেছি। সো আমাদের ওই ভাই যে কথা বললাম, যে উনার একটা স্পেসিফিক ইয়া ছিল যে ওইভাবে না পড়লে উনি পারবেন না। ঠিক আছে, সো আমরা অফেন টাইমস কি করি যে আমরা হলো যে টাইম অনুযায়ী আমরা উই ক্যান অ্যাডাপ্ট। সো দে আর নট অ্যাডাপটিভ অ্যাট অল, at all. So honest people also can adapt to the situation. They can make changes to their attitude, approach, and style.
কিন্তু অবসেসিভ কম্পালসিভ যাদের আছে তারা কিন্তু দে ক্যান নট চেঞ্জ দেয়ার স্টাইল অ্যাট এনি সিচুয়েশন, দে অলওয়েজ অ্যাক্ট ইন দ্য সেম ওয়ে, ম্যাল অ্যাডাপটিভ একটা বিহেভিয়ার প্যাটার্ন। যেমন ধরেন আমি আপনাকে একটা বড় ডেভিডসন ধরায় দিলাম, আপনি থার্ড ইয়ার স্টুডেন্ট, ডেভিডসন ধরায় দিলাম এবং আপনাকে বললাম যে 3 মাস পরে তোমার ডেভিডসনের উপর পরীক্ষা হবে। Now, if someone has obsessive compulsive personality disorder, do you think he will be able to sit the exam? না। No. বিকজ তার মাথায় থাকবে আমাকে এই বইটা দিচ্ছে, আমাকে তো অবশ্যই এই বইটা শেষ করতে হবে এ টু জেড, এবং তার যে স্টাইল সেই স্টাইল ফলো করতে হবে, সো হি উইল নট বি এবল টু কমপ্লিট দ্য টাস্ক। ঠিক আছে, সো এটা একটা এক্সাম্পল আর কি। মানে এরকম না যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলে সবসময় খারাপ। আই মিন মেনি পিপল হ্যাভ দিস। আমার নিজেরও মনে হয় মাঝে মাঝে আমার আমার হয়তো কিছুটা কোনো কোনো সময় ক্ষেত্রে থাকতে পারে। ঠিক আছে, বাট আই থিঙ্ক সামটাইমস আই ক্যান অ্যাডাপ্ট। বাট যারা অ্যাডাপ্ট করতে পারে না তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটা বিগ ইস্যু হয়। But those sort of people, if they find an environment that they support this type of behavior, they do well there. ঠিক আছে, যেমন আর্মি। ইফ ইউ গো টু আর্মি, আর্মিতে তো দেখা যাচ্ছে একটা স্পেসিফিক লাইফস্টাইল অ্যান্ড স্পেসিফিক স্ট্যান্ডার্ড, স্পেসিফিক ডিসিপ্লিন মেনটেন করে ওরা। সো ইফ দে গো দেয়ার দে ডু ওয়েল, কারণ হলো তার খুব বেশি অ্যাডাপ্টেবিলিটি করা লাগে না। ঠিক আছে, বাট ইফ দে go to war, then it becomes difficult. কারণ war means unexpected. You have to always expect the unexpected. তখন এইটা may becomes very difficult for them and very difficult to manage other people. Like people ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ ভেরি গুড ফর আর্মি ম্যানেজমেন্ট। আর্মিতে আপনি যা বলবেন আপনার যারা কম মানে আছে আন্ডার সাবঅর্ডিনেট আছে তারা তো পারফেক্টলি সেটাই ফলো করবে। আপনি যদি ফলো না করে ইউ ক্যান কন্ট্রোল দেম ভেরি ওয়েল, ফিজিক্যালি মেন্টালি সবভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু সিভিল সার্ভিসে খুবই ডিফিকাল্ট, খুবই কমপ্লেক্স সিনারিও, যে যে আপনার আপনার সাবঅর্ডিনেট মে সামটাইমস বি মোর পাওয়ারফুল দ্যান ইউ, তাই না? সো সো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ইন এ সিভিল এনভায়রনমেন্ট। ঠিক আছে, সো ডু ইউ নো এনিওয়ান উইথ অবসেসিভ, এটা কিন্তু খুব কমন না। ঠিক আছে, খুব কমন না এটা, কিন্তু ওভারঅল ইটস আই উড সে ইটস এ রেয়ার ট্রেড, and many times those are people they have high achieving, those are highly successful people. For example, আমি আমার কাছে মনে হয় like people like Elon Musk, he is obsessive compulsive personality disorder. People like Steve Jobs, he is obsessive compulsive. People like Pep Guardiola, do you think he has obsessive compulsive personality disorder? I think, আপনার কাছে কি মনে হয়? জি ভাই, এগুলা থাকে কারণ এই যে পারফেকশন করতে করতে ওনারা হ্যাঁ, ওটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়। অভ্যস্ত হয়ে যায়, and they get very successful. পেপ গার্দিওলা অনেক বেশি সাকসেসফুল। তার যে প্যাটার্ন আছে, তার প্যাটার্নে যদি কেউ খেলোয়াড় কোনো ফলো না করে, কেউ যদি মিস্টেক করে, সে খুবই রাগ করে এবং ওই খেলাকে বাদ দেয়। ঠিক আছে, তার প্যাটার্ন সবসময় ফলো করতে হয়। সো পেপ গার্ড মানে স্টাইল সিস্টেম, একই সিস্টেম যারা ফলো করে, অলওয়েজ সেম সিস্টেম, সেম স্টাইল, সেম অর্ডার, দে হ্যাভ দে হ্যাভ অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আরেকজন আছে এরকম ম্যানেজার, ম্যানিউয়ের যে ম্যানেজার ছিল না, স্যার অ্যালেক্স ফার্গুসন, জি সেও। আর আইফোনের মানে স্টিভ জবস ইজ পারফেক্ট এক্সাম্পল অফ অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি। হি হ্যাজ ইস ডেফিনেট ভিশন, এই ভিশন অনুযায়ী যারা ফলো করবে দে আর গুড গাইজ, আর যদি কেউ এটা পারফেক্টলি ফলো না করে দেন হি উইল লাইক লেট দেম গো, ফায়ার রাইট অ্যাওয়ে। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফায়ার করে দিবে, এরকম ছিল। সো দোজ আর পারফেকশনিস্ট গাই অ্যান্ড দোজ আর ভেরি হাই অ্যাচিভিং পিপল। ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট টু বি, লাইক জেনেটিক্যালি কিছু অ্যাট্রিবিউট না থাকলে আপনি চাইলেও পারবেন না ওরকম হতে। ইয়াকে দাও। Okay, so that is our detail about obsessive compulsive personality disorder. আচ্ছা, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার কিছু ডিসকাস করেছিলাম মনে হয় ওই দিন নিউরোলজির মধ্যে। জি ভাই, এটা যে নোটও ওখানেই করছিলেন। আর ভাই ওই নোটটা মনে হয় দেওয়া হয় না আমাদের আচ্ছা, নিউরো নোটটা তো দেওয়া হয় নিউরোলজির। না। আচ্ছা ঠিক, আমি তাহলে এডিট করে ওটা দিয়ে দিব। পার্সোনালিটি ডিসঅর্ডার মানে আমাদের আর
পড়ার দরকার নেই, বাকি পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো আমরা পড়েছিলাম। যেমন জাস্ট যদি বলি যে কেউ যদি সেলফ হার্ম নিয়ে আসে, সেলফ হার্ম, সেলফ হার্ম মিনস হুইচ পার্সোনালিটি ডিসঅর্ডার? borderline. বর্ডার লাইন। ভেরি ড্রামাটিক, পরিমণি। ওটা তো যে বর্ডার Histrionic. পার্সোনালিটি histrionic. হিস্ট্রিয়নিক বলেন। পার্সোনালিটি ডিসঅর্ডার তো মানে অনেকগুলো আছে না, 5-6টা? অনেক অনেক অনেক। Deep. There না, are এটা many. 10টা 11টা আছে আর কি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য কোনগুলা লাগবে আর কি? পরীক্ষার জন্য আমি বলি যদি নাম্বার ওয়ান লাগে, দেন নাম্বার ওয়ান ইজ দ্য, আমরা যেটা পড়তেছি প্রথম যেটা বললাম বর্ডার লাইন, সব ক্লাসিক, ঠিক আছে। তারপর অবসেসিভ কম্পালসিভ, এটাও লাগতে পারে। অ্যাকচুয়ালি এখন এমআরসিপি এরকম যে দে ক্যান আস্ক ইউ ওই এনিথিং। নোটটা তো আপনার এখানে আছে, ওটা একটু ওপেন করে জাস্ট 5 মিনিট একটু ডিসকাশন করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই বলে দিচ্ছি না, ওটা আবার ওপেন করতে গিয়ে যে সময় লাগবে আমি এখানে শর্ট করে বলে দিই জাস্ট প্রত্যেকটার হাই এল পয়েন্টগুলো, ঠিক আছে। বর্ডার লাইন, যদি বর্ডার লাইন হয় তাহলে সেলফ ফার্ম থাকবে, এক কথায় শেষ। যদি প্যারানয়েড হয় তাহলে সাসপিশিয়াস থাকবে। যদি সিজয়েড হয় দে আর লাইকস টু বি অ্যালোন। যদি সিজোটাইপাল হয়, সিজোটাইপাল হলো হ্যাজ ম্যাজিক্যাল থিঙ্কিং, ম্যাজিক্যাল থিঙ্কিং। যদি অ্যান্টিসোশ্যাল হয় তাহলে কি হবে? ভায়োলেন্ট বিহেভিয়ার মানে ইয়েস, দোজ আর ক্রিমিনাল। No criminal. remorse. নো রিমোর্স, এটা আমরা অনেক অনেক No ডিসকাস remorse. করেছিলাম। নো রিমোর্স, লাইক আর্ম ফোর্সেসের মধ্যে স্পেশালি পুলিশের মধ্যে বা র্যাবে যারা কাজ করে, যারা ওই কিলিংগুলো করে, টু বি এ কিলার ইউ হ্যাভ টু বি অ্যান্টিসোশ্যাল। বিকজ আপনাকে যদি বলি যে আপনাকে আমি 1 কোটি টাকা দেবো, আপনি একটা মানুষকে মারেন, ইউ উইল নট বি এবল টু ডু দ্যাট। ইটস ভেরি ডিফিকাল্ট টু বি এ কিলার, ঠিক আছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু বি এ কিলার ইন কোল্ড ব্লাড, ঠিক আছে। যেমন এই যে জিয়াউল্লাহ হাসান, হি ইজ অ্যান্টিসোশ্যাল, পারফেক্টলি অ্যান্টিসোশ্যাল। দেন হিস্ট্রিয়নিক, হিস্ট্রিয়নিক মানে হলো ড্রামাটিক। নার্সিসিস্টিক, এক্সাম্পল কি? এক্সাম্পল দিয়েছিলাম, নার্সিসিস্টিক হলো ট্রাম্প, দ্যাটস ইট, মানে হি ইজ প্রিকভার উইথ হিমসেলফ। আর আছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে কি? দে আর ডিপেন্ডেন্ট অন আদার পিপল ফর এভরিথিং। আর আছে অ্যাভয়েডেন্ট, অ্যাভয়েডেন্ট হলো দে want to meet people but have anxiety, so they avoid people. মানে তারা পিপলের সাথে মিশতে চাইবে, মিশতে চায় কিন্তু মিশতে পারে না, মিশতে ভয় পায়। কিন্তু যারা সিজয়েড তারা কিন্তু মিশতে চায় না, দে লাভ টু বি অ্যালোন। সো এইগুলো হলো আমাদের ক্লাসিক মানে ইম্পর্টেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার্স। নার্সিসিস্টটার একটু ডেসক্রিপশন বলেন। নার্সিসিস্টিক হলো যে সেলফ গ্র্যান্ডিওস, সেলফ আইডিয়েশন, and always loves well. লাভস ওয়েল মানে হলো তাকে সবাই প্রেজ করবে, এটা চায়। দে ওয়ান্ট টু বি প্রেজড at all times, at all situations, about everything. They believe everything they have is perfect, ঠিক আছে। So you should praise them. So যারা politicians are often narcissistic, ঠিক আছে। Politicians and big businessmen. So do you know anyone from Bangladesh who has narcissistic personality disorder? What do you think? Obaidul Kader. Anyone other নাম্বার ওয়ানও নার্সিসিস্টিক বলা যায়, মানে আগেরটা আর কি। ঠিক আছে, ফাইন। রাইট রাইট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। পলিটিশিয়ান তো অনেকেই আছে আসলে ওই এসব পছন্দ করে। হ্যাঁ, পলিটিশিয়ানস লাভ দ্যাট। আর এর বাইরে নার্সিসিস্টিক লাইক আমাদের আমাদের মধ্যে আছে, ডক্টরদের মধ্যে অনেকেরই নার্সিসিজম আছে, ঠিক আছে। আমি দেখছি যে অনেক প্রফেসরের মধ্যে আছে, তাই না? দে হ্যাভ নার্সিসিজম। ঠিক আছে, আমার পার্সোনালিটি ডিসঅর্ডার আর লাগবে না। এই পয়েন্টগুলো মনে রাখলেই মোটামুটি আমরা বেশিরভাগ। ভাই যারা মনে করেন যে একটা ইনস্টিটিউটে পড়াশোনা করছে,
হুম। তারা মনে করে যে ওই বুয়েটই সেরা বা ওই ইনস্টিটিউটটাই সেরা, হ্যাঁ, ঢাকা মেডিকেল অন্যগুলার। বলতে যাচ্ছেন। অসুবিধা তো নেই, বলেন। তাদেরকে কি বলা যাবে যে এটা আসলে, তারা তো ভালো, অবভিয়াসলি ভালো, এবং আহ, সব দিক থেকে কিছুটা ভালো, তো একটা ফিজিশিয়ান একটা হিসাবেও ভালো। একটা এখানে দুইটা ফ্যাক্টর। একটা হলো দেয়ার ইজ এ দেয়ার ইজ অবভিয়াসলি এ পয়েন্ট অফ নার্সিসিজম। সবাই করবে না, যারা ঢাকা মেডিকেলে পড়ে সবাই ইয়া করবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো এটা একটা লাইক কমিউনাল থিং। If you see other people doing that, you will do that. If you see other people telling you that you are the best, then তখন হলো যে এই জিনিসটা আপনার মধ্যে মানে কি বলবো যে সেট হবে। হয়তো আপনি নিজে নেস্টাসিজমের কিছুটা এলিমেন্ট আছে, প্লাস কমিউনাল যে বিহেভিয়ার আছে, কমিউনাল ওভারঅল বিহেভিয়ারের জন্যে হলো তখন মানে এই এক্সপ্রেশনটা প্রকাশ পায়। সো দেয়ার মে বি এ হিন্ট অফ নার্সিসিজম অ্যান্ড দেয়ার মে বি মোর অফ এ কমিউনাল বিহেভিয়ার। ঠিক আছে, এটা এটা সব জায়গায় দেখি যে এটা বাংলাদেশের সব মানুষের মধ্যেই আছে। ঠিক আছে, মানে যে 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 কোনো একটা জিনিসে আগায় গেলে সে সেটা নিয়ে বেশি মানে মানে যেটা বলে ফাপন নেয় আর কি, ফাপন নেবে ওইটা নিয়ে। ফর এক্সাম্পল ধরেন ঢাকা মেডিকেলে যারা যে দুই বন্ধু ধরেন চান্স পেলো, এক বন্ধু ধরেন আগে এফসিপিএস করলো, অথবা এক বন্ধু আগে এমআরসিপি করলো, অথবা এক বন্ধু বিদেশ চলে গেল। সো এভরি ওয়ান উইল হ্যাভ দ্যাট এলিমেন্ট, যে এলিমেন্টটা দিয়ে সে তাকে সুপিরিয়র ভাববে। সো এটা সবসময় নার্সিসিজম না, বাট অফেন টাইমস ইটস নার্সিসিজম। সো এটা তো আসলে ডিফারেন্ট লেভেলস আছে। সো কেউ যদি এটাতে খুব বেশি এটাতে প্রভাবিত হয়, দেন অবভিয়াসলি ইয়েস, দে আর নার্সিসিস্ট। আর নার্সিসিস্টের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো দে ক্যান নট টলারেট আদার পিপুল বিং সাকসেসফুল or other people being praised. বা এইটা কি তার হয় চেয়ে যে নিজে সুপিরিয়র হওয়ার জন্য বা নিজে সাকসেস গেইন করার জন্য Huh. অন্যের হার্ম করে? এটা Yeah, that may occur. Yeah. বা যদি হার্ম করে অ্যান্ড হার্ম করার পরে যদি রিমোর্স ফিল না করে, তখন সে হয়ে যাবে অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল হয়ে যাবে সে। আচ্ছা, না, এমন কিছু কোশ্চেনে দেখা যায় টপ থাকে যে হুম। হিংস দেওয়া থাকে যে মানে নিজেই সাকসেস হওয়ার জন্য বা নিজে একটা ভালো কিছু করার হ্যাঁ জন্য। হ্যাঁ, তো যদি এটা ক্রিমিনাল একদম ক্রাইম করে ফেলে, একটা এমন তো ক্রাইমের লেভেল আছে, যদি হার্ম করে কাউকে তাহলে তো সেটা অ্যান্টি সোশ্যাল। বাট যদি এরকম হয়, ধরেন আপনার প্রমোশনের একটা ইস্যু আসছে এবং আপনি একটা মিথ্যা কথা বললেন আরেকজনের নামে যাতে করে আপনার প্রমোশনটা হয় আর ওর হয় না, তাহলে আপনি স্টিল নার্সিসিস্টিক। আচ্ছা, বাট যদি এরকম হয় তাকে ফিজিক্যাল হার্ম করছেন তাকে, এবং শুধু তাকে না, আপনি মানে ইউ হ্যাভ এ প্যাটার্ন অফ হার্মিং আদার পিপল, ফিজিক্যাল হার্ম, ক্রাইমস, স্টিলিং অ্যান্ড ব্রাইব, মানে সিগনিফিক্যান্ট ক্রাইম, যেটাতে আপনার কি বলে কনভিক্টেড ক্রিমিনাল যদি হন, দেন ইউ আর অ্যান্টি সোশ্যাল মোস্ট লাইকলি। কনভিকশন কনভিক্টেবল যদি অফেন্স না হয়, দেন প্রবলি ইউ আর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, যে ভাই নেক্সট। ওকে। আচ্ছা, অ্যাংজাইটি ডিসঅর্ডার আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার দুইটা তো একই জিনিস নাই? না, আসলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ দ্য প্রোটোটাইপিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে অনেকগুলা টাইপ আছে। প্রোটোটাইপ হুম। যেটা, সেটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমরা একটু পড়ি এটা। যেমন ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ ওসিডি, এটা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরেই আছে। ইফ ইউ হ্যাভ পিটিএসডি, এটাও অ্যাংজাইটি ডিসঅর্ডার। ইফ ইউ হ্যাভ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, দ্যাটস অলসো অ্যাংজাইটি ডিসঅর্ডার। If you have phobia, panics, all are different types of anxiety disorder. ঠিক আছে, বাট ক্লাসিক যেটা, ক্লাসিক ইজ দ্য জেনারেলাইজড অ্যাংজাইটি। ঠিক আছে, যেটাতে কি থাকবে, পারসিস্টেন্টলি পেশেন্ট অ্যাংশাস থাকবে, অ্যাংশাস অ্যাবাউট মাল্টিপল ইস্যুস, এবং দিস ইজ দ্য কমনেস্ট ডিসঅর্ডার ওভারঅল, মানে কমনেস্ট সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ওভারঅল ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, এবং আমাদের ইসলামিক দৃষ্টিতে এটা হলো অ্যাংজাইটি is the weapon of শয়তান। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ইজ দ্য ওয়েপন অফ শয়তান। কেন? কারণ শয়তান আপনাকে ভয় দেখাবে সব কিছু নিয়ে, সবসময় সব কিছু নিয়ে ভয় পাবে, এই হবে, ওই হবে, ওই হবে, ওই হবে। হইতে পারে, এভরিথিং ক্যান হ্যাপেন, কিন্তু আপনি এটা নিয়ে যদি অ্যাংজাইটি ফিল করেন, ডাজ ইট চেঞ্জ দ্য আউটকাম?
ইট ডাজন্ট চেঞ্জ দ্য আউটকাম। ঠিক আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় ভয় দেখাবে, এবং আপনাকে যদি একটা অ্যাংশাস স্টেটে রাখা যায় তাহলে ভালো। কিন্তু যাদের ইমান অনেক মানে মজবুত, আমরা না, মানে আমি তো দুর্বল, যাদের শক্ত ইমান আছে দেখবেন তাদের মধ্যে কিন্তু তেমন কোনো অ্যাংজাইটি কাজ করে না। দে আর নট অ্যাংশাস, দে আর নট অ্যাংশাস অ্যাবাউট এভরিথিং, বিকজ এনিথিং, বিকজ তাদের চিন্তা হলো এরকম যে এভরিথিং ইজ ডিটারমাইন্ড ফ্রম অ্যাবাভ, সো আই হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আমার যেটা কাজ আছে আমি সেটা করবো। সো আমি এটা বলছি না যারা অ্যাংশাস তাদের সবার ইমান দুর্বল, বাট বাট এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা বলা যায় যে অ্যাংজাইটি ইজ এ উইপন অফ শয়তান, অ্যান্ড শয়তান উইল মেক ইউ ফিয়ারফুল অ্যাবাউট এভরিথিং। এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, সব কিছু নিয়ে ভয় দেখাবে আপনাকে। সো যদি সে সাকসেসফুল হয়, অ্যান্ড দেন ইউ বিকাম অবলাইজ টু শয়তান, দেন লাইফ বিকামস ভেরি ডিফিকাল্ট। তাই না? আমি জানি না আপনারা এর সাথে অ্যাগ্রি করেন কিনা, বাট দ্যাটস মাই পার্সোনাল ভিউ। মানে না, এটাই মানে আমাদের চাওয়া পাওয়ার যে এক্সট্রিম আর্জের কারণেই তুই অ্যাংজাইটি গুলা ডেভেলপ করে। ইয়েস, এক্সট্রিম আর্টের এখন জন্য। আমার যদি ওইরকম এত চাওয়া পাওয়ার এত ইয়া না থাকে, লোভ লালসা না থাকে, তাইলে হ্যাঁ, ইটস গোয়িং ফাইন। ইটস গোয়িং ফাইন, আমি ইয়া। চেষ্টা করব, হইলে হলো না হলে নাই, না হলে মানে নাই, এরকম যদি, তাহলে তো আর ওই জিনিসটা এত ইয়া করে না। রাইট। আর অ্যাংজাইটি দেখা যাচ্ছে যে কি, এগুলা তো কিছুটা অ্যাংজাইটি সবারই থাকতে পারে, যে কোনো কিছু নেই, বাট যাদের জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার তাদের যেটা হয় যে ওভারঅল তাদের এনভায়রনমেন্টও তাদেরকে ইনফ্লুয়েন্স করে। তারা যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা তাদের হোম এনভায়রনমেন্ট, ওখানে কিছু স্ট্রেসর থাকে যে স্ট্রেসরটা এটাকে প্রিসিপিটেট করে। ধরেন অফিসে আপনাকে একটু দেরি করে যাওয়ার জন্য আপনাকে বকা দিচ্ছে, দেন আমার আমার দেখা গেছে যে আমার লাস্টে ফেজ বির শেষের দিকে আই ডেভেলপ সাম অ্যাংজাইটি, স্পেশালি মর্নিং, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি কোনো কারণে আমার ঘুম থেকে উঠতে 7:30-এর পরে, মানে 7:30-এর পরে ঘুম থেকে উঠছি, আই ডেভেলপ লাইক প্যানিক লাইক অ্যাটাক। কেন? কারণ হলো আই মাস্ট গো টু দ্য মর্নিং সেশন আর্লি, এবং যদি আমি একটু লেট করি আমার বাসা থেকে মর্নিং সেশনে যেতে আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে। সো তখন আমি মর্নিং সেশনে যদি দেরি করি তখন দেখা যাবে স্যার আমাকে ধরবে, এবং তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে যদি কোনো কারণে মার্ক হয়ে যায় যে এত দেরি করে আসে, তাহলে আমার পরীক্ষা পাশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ একবার মার্কিং হইলে এটা যদি নেগেটিভ ইফেক্ট হয়, জানেন আপনারা পোস্ট গ্রাজুয়েশনে ফেল করানো খুব সহজ। সো একবার যদি নেগেটিভ ইফেক্ট হয়ে যায়, দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক ফ্রম দ্যাট। ঠিক আছে, ইভেন এখনও আমার এটা হয়, আমি এখন সকালবেলায় যদি কোনোদিন একটু দেরি করে উঠি, আমি সকালে ঠিকমতো নাস্তা করতে পারি না, আই হ্যাভ টু রান, আই হ্যাভ টু রান। আমার মনে হচ্ছে যে দিস ইজ বিকজ অফ দ্য স্ট্রেস আই রিসিভ ডিউরিং ফেজ বি। তো সেই জন্য এখন আমার মনের মধ্যে ওই অ্যাংজাইটিটা কাজ করে। সো অফেন টাইমস অ্যাংজাইটি মে বি লাইক সিচুয়েশনাল। আমারটা আমি বলবো না যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিকজ আই এম নট anxious about all other things, rather it's more of a specific situation. So more of a আমার যেটা আমি যেটা বলবো সেটা দিস ইজ লাইক এ প্যানিক লাইক অ্যাটাক। ঠিক আছে, সো প্যানিক এপিসোডিক যদি হয়। এটার পাশাপাশি ওই যে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার আর প্যানিক ডিসঅর্ডার আছে, ইয়েস, মানে এটা একটু কাছাকাছি করাই, একটু ইয়া ডিসকাস রাইট, করলে যে হ্যাঁ শিওর শিওর। সো প্যানিক ডিসঅর্ডার, আমরা যদি অল্প করে এখানেই বলি যে প্যানিক ডিসঅর্ডার এবং ফোবিয়া, those are also very common, especially আমরা কার্ডিওলজি যেহেতু প্র্যাকটিস করছি, কার্ডিওলজিতে প্যানিক ডিসঅর্ডার ওয়ান অফ দ্য কমনেস্ট ডিসঅর্ডার, প্যানিক লাইক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার। সো প্যানিক লাইক অ্যাটাক মে অর মে নট হ্যাভ ট্রিগার। ঠিক আছে, এমনিতে হতে পারে। অফেন টাইমস দে প্রেজেন্ট dramatically just like an acute coronary syndrome or just like a patient with heart failure. পেশেন্টদের হঠাৎ করে বুকে ব্যথা করছে, অনেক বেশি পালপিটেশন হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, সোয়েটিং হচ্ছে, হাইপার ভেন্টিলেট করছে। সো দ্যাট ইজ ইউর ক্লাসিক প্যানিক অ্যাটাক। এবং এই প্যানিক অ্যাটাকে এই যে রিপিটেশন হবে, মাল্টিপল টাইমস হবে, সো দ্যাট হ্যাভ মাল্টিপল অ্যাটাকস, এবং when times they will have hyperventilation during the attack, এবং hyperventilation জন্য they also they may have abnormal sensation, কারণ hyperventilation হলে যেটা হয় that can cause some mild hypocalcemia. Hypocalcemia হওয়ার জন্য যেটা হতে পারে there may be tingling and টিংলিং, numbness টিটেনিং, and নামনেস। spasm। দেখা যাচ্ছে যে যদি কেউ কখনো hyperventilation করে ফেলে, তখন হলো যে পেশেন্টের সিমটমসগুলো মানে জাস্ট এগ্রাভেশন হয়, বিকজ দে অ্যাকচুয়ালি ফিল দ্য টিঙ্গলস, অ্যাকচুয়ালি ফিল দ্য নামনেস অ্যান্ড স্পাজম, অ্যান্ড দ্যাট প্রিসিপিটেটস দ্য হাইপারভেন্টিলেশন, অ্যান্ড দ্যাট প্রিসিপিটেটস দ্য ফিলিংস অফ
like severe disease, feels like they are dying. ঠিক আছে? So this is an extreme spectrum of the panic like attack or panic disorder. ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমি ক্লাস নিচ্ছি দাঁড়াও আচ্ছা ক্লাস নিচ্ছি দাঁড়াও Okay, so that's a typical panic disorder. Next comes the phobia. So phobic disorder specifically একটা এজেন্ট থাকবে যে এজেন্টে তার ভয় আছে যেমন like what I fear new market. Anyone who fears new market? আমার অ্যাগোরাফোবিয়া আছে। এখন একটু ভালো হয়েছে আর কি, আগে ভাই আমি বেশি খারাপ ছিল। সো আই হ্যাভ অ্যাগোরাফোবিয়া কারণ নিউ মার্কেট এবং ওই যে যেটা ধানমন্ডি হকার্স যে কোনো হ্যাঁ ক্রাউডেড প্লেসে গেলেই আমার হ্যাঁ আই ফিল ভেরি অ্যাংশাস এখন তো মনে হয় যে গেলেই মনে হয় মোবাইল নিয়ে দৌড় দিবে মোবাইলে টান দিবে পকেট টান দিবে এইটা টান দিবে ওইটা টান দিবে কাশি দিবে হাঁচি দিবে আমার ইনফেকশন চলে আসবে আই মিন সো মেনি ফিয়ার্স so agoraphobia I think many of people have agoraphobia it's a fear of leaving home and fear of crowds so this is a fear of crowded places যেমন আই হেট বাসেস ঠিক আছে কারণ একবার আমার বাস থেকে হলো আমার মানে ব্যাগ নিয়ে গেছিল যখন নামার সময় একসাথে অনেকেই নামছে এবং এমন জোরে ধাক্কা দিছে ধাক্কা দিয়ে হলো আমার মানি ব্যাগটা নিয়ে গেছে নিয়ে আবার দৌড় দিছে মানে কি যে একটা অবস্থা সো আই হ্যাভ দ্য ফিয়ার সো অ্যাগোরাফোবিয়া আর সোশ্যাল ফোবিয়া মানে সবারই আছে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি অ্যাংজাইটি ডিসঅর্ডার সো ক্রাউডস বা পার্টি বা পাবলিক স্পিকিং স্পেশালি পাবলিক স্পিকিং এটা বোঝা যায় পাবলিক স্পিকিং করতে গেলে তো লাইক ইফ ইউ আর নট accustomed to public speaking you will have that disorder so this is like very common তারপরে স্পেসিফিক ফোবিয়া আছে স্পেসিফিক ফোবিয়াস ফর এক্সাম্পল যদি কেউ মাকড়সা ভয় পায় সেটাকে কি বলে অ্যারাকনোফোবিয়া মাকড়সা বা ইনসেক্ট গুলা তার ভয় লাগে আরটা আছে অ্যাক্রোফোবিয়া আর ইজ অ্যাক্রোফোবিয়া ফিয়ার অফ হাইটস দেখবেন কেউ কেউ আছে যে তাদেরকে ছাদে কখনো নিয়ে যেতে পারবেন না ঠিক আছে ছাদে নিয়ে গেলে ওরা বলবে যে না ভাই আমি ছাদে থাকবো না আমাকে নিচে নামাও ঠিক আছে দ্যাট ইজ অ্যাক্রোফোবিয়া আরেকটা আছে হলো ক্লস্ট্রোফোবিয়া সো হোয়াট ইজ ক্লস্ট্রোফোবিয়া ক্লোজ কনফাইন স্পেসে স্পেসে দম গেলে বন্ধ ভয় পায় লাগে, ইয়েস সো ক্যামেরার ফিয়ার কন্ট্রাইন্ডিকেশন। ইয়াস কনফাইন স্পেসেস সেটা হতে পারে একটা লিফট স্মল লিফট হতে পারে এমআরআই মেশিনস হতে পারে আহ, একটা স্মল কার ভেরি স্মল কার ইউ ক্যান হ্যাভ দিস ক্লস্ট্রোফোবিয়া ভেরি স্মল কার দেখবেন ক্লস্ট্রোফোবিয়া হয় আমার নিজেরই খারাপ লাগে স্মল কার যদি হয় তবে আই ফিল অনেক লাইক বেশি সাফোকেটিং স্মল প্লেসে তো সবারই মনে হয় কষ্ট হয়। হ্যাঁ সবারই হয় যার এটা বেশি হয় এবং বেশি হইলেই হবে না দে মাস্ট অ্যাভয়েড দ্য সিচুয়েশন দে ফিয়ার ইট and they avoid it. And if exposed, may develop the panic attack. ফোবিয়া যেখানে আছে সেখানে আপনাকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় আপনার প্যানিক অ্যাটাক হতে পারে ঠিক আছে সো those are the phobia and panic আমরা যদি আমাদের যে কিছু পেশেন্ট আসে ইয়াং, বিশেষ করে ফিমেল, যারা যে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম বলতেছি আমরা, যে অনেক বেশি হাইপার ভেন্টিলেট করার কারণে যাও করো না হাইপোক্যালসিমিয়া টিংলিং নামনেস। করো তো না ও- ওইটা ডায়াগনোসিস আসলে কি, প্যানিক ওইটা অ্যাটাক ওটা ওটা হবে ওটা না? ওয়ান টাইপ অফ প্যানিক ডিসঅর্ডার হাইপারভেন্টিলেশন টাইপ প্যানিক ডিসঅর্ডার ঠিক আছে আচ্ছা, আর এমনি কমন একটা বলে এইচসিআর বলে, ওটা তো আসলে মনে ওইটা হয় না আসলে কোনো টার্ম না দিস রিকগনাইজড। ইজ আ হাইপারভেন্টিলেশন টাইপ প্যানিক অ্যাটাক মানে ওইটা কনভার্সন ডিসঅর্ডার বলতে হবে, বা এইচসিআর বলতো যেটা। এইটা এইচসিআর তো এখন আর আমরা ওই টার্মটা ইউজ করি না মানে ইউজ করি না বলতে আমরা ইউজ মানে বাংলাদেশে ইউজ করি কিন্তু হিস্টেরিক্যাল কনভার্সন ডিসঅর্ডার, হ্যাঁ এটাকে হিস্ট্রি এখন কি কনভার্ট বলে? ডিজার আচ্ছা এক সেকেন্ড আমার একটু একটু আসতেছে বাচ্চাকে আসতেছে এক মিনিট Sorry.
সরি, লেট করে ফেললাম। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা হলো ফোবিয়াগুলো ডিসকাস করছিলাম এবং জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো আমরা ডিসকাস করছিলাম। অবশ্য জেনারেলাইজ সম্পর্কে খুব বেশি কথা বলা হয় না, না? কি কি সিমটম হতে পারে? সো ফর এক্সাম্পল লেটস ট্রাই উইথ দ্য কার্ডিয়াক সিমটম। যদি কারো অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, কার্ডিয়াক সিমটম কি হবে? palpitations হবে। Yes, they have palpitations, palpitation and চেস্ট tight পেইন, chest and chest pain like pressure, chest pain and choking এগুলো থাকতে পারে। এবং তাদের জিআই সিমটম থাকে অনেক বেশি। জিআই সিমটম কি হবে? ড্রাই মাউথ, মুখ শুকায় যাবে। স্যার আমার শুধু মুখ শুকায় যায়। ড্রাই মাউথ and difficulty swallowing and epigastric discomfort থাকতে পারে। Discomfort and um, they also have neural symptom. সো জিএডি নিউরোলজিক সিমটমগুলো লাইক এক্সামের আগে আমাদের যেটা হয়, তাই না? এক্সামের আগে যেটা হয়, কি হয় এক্সামের আগে? ল্যাক অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইরিটেবল, পেশেন্ট ইরিটেবল, ল্যাক অফ কনসেন্ট্রেশন, হেডেক অ্যান্ড ইনসমনিয়া, ঘুম আসে না। এবং সাথে ইউরিনারি সিমটম থাকে। ইউরিনারি দে হ্যাভ ফ্রিকোয়েন্সি অফ ইউরিন, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? পরীক্ষার আগে তো ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ইটস নর্মাল, ঠিক আছে? Now, what is it overall? Like, if you have anxiety disorder, overall best treatment for anxiety disorder and others, simple. SSRI, ঠিক আছে? It's easy. আমরা SSRI দিয়ে দিব, patient will just simply get better with SSRI. আর যদি ফোবিয়া হয়, ফোবিয়া হলে কি চিকিৎসা দিতে হবে? বুদ্ধি করে বলেন। এক্সপোজার বাড়াইতে হবে। Yes, so Okay. behavior therapy একটু বুঝায় সুঝায় নিয়ে যেতে হবে ছাদের মধ্যে, নিয়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তবে মানে কেয়ারফুল। ডিসেনসিটাইজেশন করতে হবে। Yes, you have to desensitize the patient. সিবিটি দেওয়া যায়, সিবিটিও মোটামুটি ইফেক্টিভ, বাট ওভারঅল বেস্ট ইফেক্টিভ হলো এসএসআরআই, ঠিক আছে? ইন জেনারেল সবকিছুর জন্য। ক্যান ইউ গিভ বেনজোডাইজেপিনস? যদি অ্যাকিউট অ্যাংজাইটি হয়, অ্যাকিউট অ্যাংজাইটি অর প্যানিক অ্যাটাক, এনজিওলাইটিক দেওয়া যাবে। হ্যাঁ প্যানিক অ্যাটাকস, আপনি সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেনজোডাইজেপিন, আমরা এটা করি, আমরা যেরকম করি, আমরা এসিটালোপ্রাম দিয়ে রাখি, সাথে রিবোট্রিলও দিয়ে রাখি, বলে রাখি যে যখন আপনার হঠাৎ করে অনেক বেশি খারাপ লাগবে, তখন আপনি একটা রিবোট্রিল সাথে সাথে খেয়ে ফেলবেন। মানে অ্যাকিউট এই মুহূর্তে যদি অ্যাংজাইটি আপনি রিলিভ করতে চান, তখন তো এসএসআরআই দিলে হবে না, কাজ করতে সময় লাগে। ইন দ্যাট কেস ইউ ক্যান গিভ বেনজোডাইজেপিন ফর শর্ট টার্ম, মাল্টিপল ডোজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা পরীক্ষাতে আসে, সেটা হলো গ্রিফ, তাই না? পিটিএসডি। পিটিএসডি আসে, ইয়েস, পিটিএসডি ইজ অ্যানাদার ডিসঅর্ডার, আমরা পিটিএসডি পড়তে পারি। সো পিটিএসডি একটা আসে, একটা হলো গ্রিফ ডিসঅর্ডার, এইটা পরীক্ষাতে কমন, স্পেশালি পিটিএসডি, দে লাভ পিটিএসডি, কারণ ওরা এই যে যুদ্ধে মানুষের মারে আসে, তো তখন ওদের অনেক খারাপ লাগে, মানুষ মারলে তো খারাপ লাগবেই। Not all are antisocial. If you are not antisocial and you come back from war, you are bound to have PTSD. So PTSD শুধু যে ওয়ার থেকে আসলে হবে তা না, কোনো একটা বড় ডিজাস্টার হলেও বা ভায়োলেন্ট কোনো যদি ডেথ হয় বা রেপ, টর্চার, যেমন যারা গুমের শিকার, যারা মোস্ট অফ দ্যাম উইল ডেভেলপ পিটিএসডি। গুম যদি কেউ হয়, এরকম আয়না ঘরে যদি বন্ধু থাকে, মাস্ট ডেভেলপ পিটিএসডি। দিস ইজ ভেরি স্ট্রেসফুল। সো পিটিএসডি ইজ স্ট্রেস রিয়াকশন আফটার। একটা কিছু কিছু অ্যাকিউট ইয়াদের স্ট্রেস সাথে নিচে রিয়াকশন। এখন কিছু এটা আইনশৃঙ্খলা টাইমিংটা কি, টাইমিংটা দিয়ে আমাকে করতে হবে। সো দ্য টাইমিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। টাইমিং ইজ ইউজুয়ালি at least 4 after weeks. 1 month, or you can say 4 weeks of stress. যদি immediately after stress হয়, so you have severe stress reaction within 4 অ্যাকিউট স্ট্রেস weeks. রিঅ্যাকশন যেটা। Yes, that is called acute stress disorder. But
if you develop the issues after 4 weeks, or if you have persistent issues beyond 4 weeks, তখন আর সেটাকে আমরা অ্যাকিউট স্ট্রেস বলবো না, তখন সেটাকে বলবো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ঠিক আছে? এবং যদি কারো পিটিএসডি হয়, তার কিছু স্পেসিফিক সিমটমস আছে। স্পেসিফিক সিমটমসগুলো কি? সেটা হলো ফ্ল্যাশব্যাক হবে, ফ্ল্যাশব্যাক অ্যান্ড নাইটমেয়ার্স অফ দ্য ইভেন্ট, নাইটমেয়ার্স অফ দ্য ইভেন্ট। এবং যখন এরকম নাইটমেয়ার ফ্ল্যাশব্যাক হবে, দ্য পেশেন্ট উইল ফিল হরর। দিস ইজ হরর লাইক এক্সপিরিয়েন্স। আর এনিথিং দ্যাট remind the patient of this, they avoid it. So they will have avoidance behavior. Avoidance behavior, যে কোনো কিছু যেটা দেখলে তার এটা মনে আসে, যেটা দেখলে বা যাকে দেখলে বা যা শুনলে বা যা করলে, দে অ্যাভয়েড অল দিস। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট হলো হাইপার অ্যারাউজাল থাকে, হাইপার অ্যারাউজাল। সো পিটিএসডির ক্লাসিক এক্সাম্পল হলো বর্ন সিরিজ। হ্যাভ ইউ সিন বর্ন সিরিজ? বর্ন আলটিমেটাম, বর্ন সুপ্রিম, ওই যে জেসন বর্ন, দেখেছেন কেউ বর্ন সিরিজ? বর্ন সিরিজের কয়েকটা যে, দেখা হয়েছে। হ্যাঁ, ওই যে মুভির যে নায়ক আছে, তার সে দেখবেন যে সবসময় খুবই হাইপার অ্যাক্টিভ। মনে হচ্ছে এখনই কেউ তাকে ধরে ফেলবে, এখনই কেউ তাকে মেরে ফেলবে। এই জন্য সে সবসময় চারপাশ খুব ভালো করে ভিজিল্যান্ট ভিউ, সব কিছু দেখছে, সবাইকে দেখছে, সবাইকে সাসপিশিয়ানের চোখে দেখছে। সো খুবই স্টার্টলড। সো দ্যাট ইজ ভেরি ইজিলি স্টার্টলড অ্যান্ড ভেরি ভিজিল্যান্ট। যেটা যেটা হয়, যুদ্ধে তো আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হয়, তাহলে সবসময় আপনাকে ভিজিল্যান্ট থাকবে, ঘুমের মধ্যেও চোখ খোলা রাখতে হয়, কাইন্ড অফ লাইক দিস, যে আপনাকে সবসময় খুবই ভিজিল্যান্ট থাকতে হবে। যে কোনো সময় আপনি মরে যেতে পারেন, যে কোনো সময় আপনার গায়ে বোমা পড়তে পারে, যে কোনো সময় আপনাকে কেউ গুলি করতে পারে, আপনাকে মারতে পারে। সো ইফ দিস কাইন্ড অফ সিচুয়েশন is faced by someone and they come back and they all again feel like this, সবসময় একটা ভিজিল্যান্টি বা স্টার্টল একটা অ্যাপিয়ারেন্স থাকে, then that is the classic PTSD. তো বিটিএসডি যদি হয়ে যায়, তাহলে আমরা কি করব? পিটিএসডিতে ট্রিটমেন্ট। সো বেস্ট ইনিশিয়াল থেরাপি ইজ বিহেভিয়ারাল থেরাপি। বিহেভিয়ার থেরাপি আমরা কি বলি? এটার নাম হলো ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং সেটার একটা সাবটাইপ হলো EMDR। EMDR, আই মুভমেন্ট movement হুম, হুম। desensitization, And ডিসেন্সিটাইজেশন reprocessing. reprocessing. অ্যান্ড রিপ্রসেসিং। আমেরিকাতে ওদের যে ভেটারান অ্যাফেয়ার্স সেন্টারগুলো আছে, বিএ হসপিটালগুলো আছে, ওখানে EMDR সেন্টার আছে প্রত্যেকটা হসপিটালে। EMDR সেন্টারে যেটা করে, ওরা হলো ওদের কিছু গেম খেলতে দেয়। কম্পিউটার 3D গেম কম্পিউটার আছে, 3D কম্পিউটারে ওরা ওই যে গেমগুলো খেলে না, ওই যে যুদ্ধের কমব্যাট গেমগুলো আছে, কমব্যাট গেমগুলো ওদের খেলতে দেয়, যাতে করে তাদের ওই সিমিলার একটা সিচুয়েশনে যাওয়ার পরে আস্তে আস্তে ওরা খেলতে খেলতে ডিসেন্সিটাইজ হয়। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে আপনি তাকে ডিসেন্সিটাইজ করতে পারবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য EMDR থেরাপি। আর ফার্মাকোথেরাপি তো আছেই, ড্রাগসের মধ্যে যদি দিতে চান, ইউ হ্যাভ টু গিভ SSRI। যদি ক্রনিক হয়ে যায়, দেন সেটা তো EMDR কাজ করবে না, তখন আমরা অ্যাডিশনাল থেরাপি হিসেবে SSRI দিব। দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট ফর PTSD। ঠিক আছে? আচ্ছা, আর কোন ভাই জানি ওই বলতে যাচ্ছিলাম, জি বলেন। কিছু সাংবাদিকদের দেখলাম যে ওই যে ইয়াদের সাক্ষাৎকার নিচ্ছে, যারা আইন শৃঙ্খলা, যারা খুব ক্রুয়েল কাজ করছে আর কি, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে খুন টুন করছে, বা এই যে হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন মানে হ্যাঁ, খারাপ কাজ করছে, নির্যাতন। হুম, তো ওদের মধ্যে একটা মানে মানে মানসিক একটা অস্বাভাবিকতা হুম, তাদের মধ্যে তৈরি হয়েছে আর কি, মানে তারা যেমন নানান রকম সাইকো মেন্টাল একটা ট্রমার মধ্যে, হুম, হুম, যে তারা যে কাজগুলা করছে এগুলি হুম, মানে তাদের ফ্ল্যাশব্যাক হচ্ছে, বা হুম, তারা মানসিকভাবে সুস্থ না। হুম। তো এগুলা কি পিটিএসডি হবে না নাকি, মানে মেবি PTSD, মেবি, মানে যারা করেছে আর কি? মেবি, মেবি। সো সেক্ষেত্রে ওই সবগুলো ক্রাইটেরিয়া দেখতে হবে, তারা অ্যাভয়েড করে কিনা, তারা হাইপার অ্যারাউজাল কিনা, তাদের কি ভিজিলেন্ট ফ্ল্যাশব্যাক হয় কিনা, তাদের নাইটমেয়ার হয় কিনা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তার মানে অনেকে তো বাধ্য হইয়া করছে, হ্যাঁ, অনেকে তো অনেকে হয়তো। যারা ওই যে বললাম যে যদি তার কোনো রিমোর্স
না থাকে তাহলে অ্যান্টিসোশ্যাল, আর যদি পিটিএসডি ডেভেলপ করে তাহলে প্রবলি হি ওয়াজ প্রবলি নর্মাল পার্সন, আনলাকিলি তার পিটিএসডি হয়ে গেছে। হুম হুম হুম। তবে বাধ্য হয়ে খুন করা, আই মিন ইউ মাস্ট বি ভেরি, আই মিন মানে কি বল, এইখানে মেলিঙ্গারিংও হতে পারে। হ্যাঁ এটা ম্যালিঙ্গারিং হতে পারে। ধরেন যে বোঝাচ্ছে যে আমি মানসিক ভাবে এখনো হ্যাঁ পুরোপুরি হ্যাঁ হ্যাঁ ফিট হ্যাঁ না, হ্যাঁ, গেম রাইট দিলে রাইট রাইট, ব্যাটেল হবে আর 2-3 বছর কাটায় দিলে তো আরো ভালো। হ্যাঁ শেষ হুম। শেষ। কারণ ও আচ্ছা, পিটিএসডি মানে তো 3 ইয়ার্স লাগবে। বাঁচার জন্য হুম। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার হতে পারে। সো এরা আবার খুব ভালো অভিনয় করতে পারে যারা অ্যান্টি সোশ্যাল। দে অ্যান্টি সোশ্যালের একটা বৈশিষ্ট্য বলি, যে আমেরিকাতে যখন সিআই ওরা স্ক্রিনিং করে, ওরা হলো লাই টেস্ট নেয়, লাই ডিটেকশন টেস্ট নেয়। হোয়াট ইউ থিঙ্ক, অ্যান্টি সোশ্যাল লাই ডিটেকশন টেস্ট কি পাস করবে নাকি ফেল করবে? সামহাট কিছু কিছু ক্ষেত্রে তো ওরা মানে পাশ করবে। They always pass. If you have antisocial personality disorder, your brain is so good when you tell a lie. It's easy to avoid the, it is easy to pass the lie detection test. নর্মাল মানুষ তো লাই ডিটেকশন টেস্ট পাস করতে পারবে না, ইম্পসিবল। বিকজ আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, আপনার হার্ট রেট, আপনার রেসপিরেশন, আপনার কথার যে কি বলবো, কথার টোন বা কথার ধরন, কথা কোন স্পিডে বলছেন, কোথায় এমফেসিস দিচ্ছেন, কোথায় এমফেসিস দিচ্ছেন না, কতটুকু সাইলেন্ট রেখে বা কতটুকু সময় পরে আপনি কথা বলা শুরু করলেন, তো স্যার মিনি ম্যাক্রো থিংস that may be overlooked by us but is not overlooked by machines. But if you have antisocial personality disorder, they are so good at telling lies, they may pass the lie detector test. ঠিক আছে? কারণ if you want to be a কি বলবো very good detective or very good কি বলবো যে সিআইএ এজেন্ট, এজেন্ট হতে গেলে তো আপনাকে উঠতে বসতে মিথ্যা কথা বলতে হবে এবং এমনভাবে মানুষের সাথে মিশতে হবে। যেমন বাংলাদেশে কি আপনার সিএ এজেন্ট আছে আপনার মনে হয়? What do you think? থাকতেও পারে। থাকতে পারে বা থাকতে পারে না, অবশ্যই আছে, কি বলেন? অবশ্যই আছে। এবং সিআইএ এজেন্টরা কই আছে? ইউএস এম্বাসিতে যারা কাজ করে, ইউএস অ্যাম্বাসেডর ইজ এ সিআইএ এজেন্ট বাই ডিফল্ট। ডু ইউ নো দ্যাট? এটা অ্যান ইউএস জানা ছিল না। অ্যাম্বাসেডর ইজ বাই ডিফল্ট এ সিআইএ এজেন্ট। দে লুক ভেরি গুড। তারপরে এম্বাসিতে দেখবেন যেসব মানুষ এম্বাসিতে কাজ করে, এম্বাসি পিপল লাইক 50%, মোর দ্যান 50% অফ দেম, দে লুক ভেরি নাইস অন দ্য আই, and they are agents, they are CIA agents. CIA agent will never look like a criminal. Do you know that? CIA agent will look like a very nice guy, is a very good guy or very good woman, perfect person, very comfortable, comfy, মনে হবে যে কত ভালো একটা মানুষ। বিকজ বা এই যে ওই ধরনের মানুষের ধরার জন্য ওনাদের এই ক্যারেক্টারটা মানে দরকার, যে কে মিথ্যা অ্যাবসোলুটলি, বলতেছে কে। অ্যাবসোলুটলি, আমি সে যদি মিশতে না পারে, সে যদি সবার সাথে মিশে যেতে না পারে, তাহলে তো তাকে দিয়ে কাজ করতে পারবেন না আপনি। মানে সে যদি ট্রাস্ট বিল্ড করতে না পারে, এখন যদি পিওর সন্ত্রাসী হয়, পিওর কিলার হয়, আপনি তো, সে তো সেই ট্রাস্টটা বিল্ড করতে পারবে না, তাই না? সো দে হ্যাভ মানে ভেরি হাই সফট স্কিল, এবং তারা খারার উপর মিথ্যা কথা বলতে পারে, করতে পারে। এই জন্য মোসাদ এজেন্ট যারা আছে, বাংলাদেশে কি মোসাদ এজেন্ট আছে? অ্যাবসোলুটলি মোসাদ এজেন্টও আছে। ঠিক আছে, র এজেন্ট আছে, ডেফিনেটলি। There are many raw agents in your hospitals. You know that? In your all the hospitals. ঠিক আছে? Many doctors are raw agents. Do you know that? মানে এরা তো বিভিন্ন ভাবে রিক্রুটেড হয় Absolutely. They are বা recruited. বেনিফিট পায়। অবশ্যই বেনিফিট পায়। অবশ্যই বেনিফিট পায়। ডেফিনেটলি। ওই যে সিয়াতে এভারকেয়ার একজন রয়্যাল এজেন্ট আছে, শোনেন নাই? এভারকেয়ার একজন কি জানি নাম, দিয়া নাম, মৃণাল না কি জানি নাম। এই যে ইয়ে মানে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট হ্যাঁ, কোনো মানে একটা স্পেশালিটিতে আছে একজন, সে রয়্যাল এজেন্ট। আপনি নাকি বলে দিচ্ছে একদম ডিরেক্ট। আমার কাছে বিলিভ হয় যে রয়্যাল এজেন্ট। ওটা এটা কি মানে ইম্পসিবল পেপারে কিছু না। আসছিল মনে হয় না? মানে মাঝখানে বোধহয় একটু শুনছিলাম না কি যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। এখন পেপারে আপনি আসছিল। যদি এজেন্ট, যদি কখনো কেউ বলে যে সে এজেন্ট, তাহলে বুঝতে হবে যে তার রিক্রুটমেন্টটা ভালো হয় নাই। বুঝলেন নাই? আপনি যদি ধরে ফেলেন তার হুম। এজেন্ট লাইক বিহেভিয়ার, তাহলে তার রিক্রুটমেন্ট ফেইলিয়ার, তাহলে তো ফেল। তাহলে ফেল। তখন আর তাকে এজেন্ট হিসেবে কাজ করাবে না, ইজ আউট অফ ইকুয়েশন, তাকে আউট করে দেবে। ঠিক আছে? সো দ্য পিপল, দে, মানে পারফেক্ট এজেন্ট ইজ লাইক পারফেক্ট পার্সন, নর্মাল পার্সন। ঠিক
ঠিক আছে? মানে এরা সমাজে মিশে গিয়ে টার্গেট পিপলদেরকে এরা আইডেন্টিফাই করে। অ্যাবসলিউটলি দে কালেক্ট অল দ্য ইনফরমেশন। ঠিক আছে? হাই ভ্যালু ইনফরমেশন। যেমন দেখেন যে হাদিকে যারা মারলো তারা তো ওর সাথে মিশছে পুরোপুরি সময়। তার মানে কি হ্যাঁ, দে হ্যাভ পারফেক্ট অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার। কারণ একদম হাদির কাছে থেকে হাদির সাথে কাজ করছে। হাদি তো স্মার্ট ছেলে, বাট হি কুডন্ট আইডেন্টিফাই দেম বিকজ দে ওয়াজ সো গুড, তাই না? তার সাথে তো নির্বাচনী ওই প্রচারণায় তো অংশগ্রহণ তারা করছে ওরা, মিটিং করছে ওই অনেকবার। দুইজনের মধ্যে একজনকে আসলেই মনে হয়েছে, কারণ ওর চেহারা কিন্তু বোঝা যায় না যে ক্রিমিনাল লাইক ফেস, না না বাট না, এখন কাহিনী হলো যে তার কোন ছবিটা আপনি না, দেখছেন, যে ছবির মধ্যে তো মারছে মানুষের। ও তো কোয়ালিফাইড ছেলে, যে মারছে বা যদি সেটা হয়ে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলেটা মানে কি নাম যেন ফয়সাল, শুটার ফয়সাল। হ্যাঁ, ওর নাকি লেখাপড়া আছে এবং সে হ্যাঁ ওরা ডেফিনেটলি পড়তো তো টেকনিক্যালি হ্যাঁ এক্সপার্ট। টেকনিক্যালি। হ্যাঁ ওর তো অ্যাপল আইটি নামে একটা কম্পিউটার প্রতিষ্ঠান ছিল, অবশ্যই টেকনিক্যালি স্মার্ট। সো দোজ আর ভেরি স্মার্ট গাইস। এবং এই জন্যই মানে এখানে এখন যে ছবিগুলো দিচ্ছে, ওই ওর ছবিগুলোর মধ্যে যেগুলো বাজে ছবি সেগুলাকেই দিচ্ছে, যাতে করে মনে হয়, দেখে মনে হয় ক্রিমিনাল। আমাদের ছবির মধ্যে কোনো একটা ছবি বের করলে দেখে মনে হবে ক্রিমিনাল। ঠিক আছে, আছে না এরকম হুম ছবি? হুম হ্যাঁ, সো ওই ছবিগুলো বের খারাপ করে ছবি তো দেখাচ্ছে। আছে, কিন্তু আপনি তার সাথে যদি ভালো ছবি মিশেন, তার খারাপ। সাথে চলেন, নিশ্চয়ই তাকে ক্রিমিনাল মনে হলে তো তার পাশে রাখতো না, তাই না? তাকে না, তো নর্মাল মনে হয়েছে এবং খুব ভালো মনে হয়েছে, নিশ্চয়ই তাকে অনেক হেল্প করছে। হাদিকে বিভিন্ন ভালো ভাবে মনে অনেক হেল্প হচ্ছে, করছে, হেল্প করছে ভালো বলেই তো তার পাশে রাখছে। বিহেভিয়ার, হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে কখনোই মনে হয় না যে সে খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো দোজ আর দ্য ভেরি বেস্ট এজেন্টস। ঠিক আছে, এবং সে ভেরি ওয়েল ট্রেন্ড, ভেরি ওয়েল ট্রেন্ড। অ্যান্ড দ্য প্ল্যান ফর নেক্সট। ডেফিনেটলি মানে সে তো একটা শুট করেই তো মানে হ্যাঁ, মেরে ফেলছে, মেরে মানে ফেলছে, এটা তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। ওয়ান ওয়ান বুলেট টার্গেট। অন টার্গেট। সো সে কিন্তু হেডে হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি উইথ হিজ পারফরমেন্স। তার কি কোনো রিমোর্স কাজ করবেন? ডেফিনেটলি নো। হি থিঙ্কস হিমসেলফ এজ এ হিরো, নট এজ এ ভিলেন। আমরা ভিলেন ভাবছি, কিন্তু সে নিজেকে হিরো ভাববে। এরপরে আরো অনেক ভালো কাজ পাবে সে। অ্যাবসলিউটলি, বিগার বিগার। না, ডেফিনেটলি তার তো মানে সাইকোপ্যাথি আছে, হ্যাঁ, কিন্তু অ্যান্ড এখানে তো হি ইজ এ কয়েকশো পারফেক্ট কয়েকশো অ্যান্টিসোশ্যাল কোটি টাকার পার্সোনালিটি ডিসঅর্ডার। লোভও তো কাজ করছে তার মধ্যে। সে তো অবশ্যই, মানে মানে অ্যান্টিসোশ্যাল তো ওরা অনেক লোভী হয়। ওরা অ্যাচিভ করার জন্য যে কোনো কিছু করতে পারে। দে ক্যান কিল ইউ টু গেট সামথিং। আপনি তো পারবেন না সেটা, ইম্পসিবল। না, মনে তো হয় না যে আমাদের সারা পৃথিবীটা দিয়ে দিলেও তো মনে পারবো না না। না না, পারবেন না। আপনাকে বন্দুক দিলে আপনি মানে গুলি করে মারতে পারবেন? অত সহজ না, অনেক ডিফিকাল্ট। কারণ আপনার সারা জীবনের শিক্ষা আপনার সামনে চলে আসবে, ন্যাচারালি চলে আসবে, আপনার থিঙ্কও করা লাগবে না। হুম, অসম্ভব আসলে। অসম্ভব। কিন্তু এখন যে জমানা আসছে, আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু লার্ন টু এই যে প্রোটেক্ট ইয়ারা ইউরসেলফ। প্রদীপরা যেগুলো করছে বছরের পর বছর ধরে, হ্যাঁ, হি তারপরে ইজ এই যে পারফেক্ট আলেপ অ্যান্টিসোশ্যাল। টালেপ, হুম অনেক পুলিশ করছে, তারপরে হুম এই যে আইন শৃঙ্খলার সদস্যরা হুম। বছরের পর বছর কিন্তু করছে করছে হ্যাঁ হ্যাঁ, করছে তো। কেউ 200 500 700 করে এরকম করছে, কিন্তু এরা করেই যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার মানে ছিল না। ছিল না না। এবং কারো কাছে মনে হয় না যে এটা তো একটা অস্বাভাবিক বা একটা অসুস্থতা আসলে। হুম। আর ওরা করছে, এবং আইন মানে এই জিনিসটা এমন ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, এমন ভাবে এটাকে প্রচার করা হয়েছে যে মনে হচ্ছে যে এটা হয়তো বা মানে গোলাগুলিতে মারা গেছে, সন্ত্রাসী গোলাগুলিতে মারা গেছে, মরতেই পারে। ঠিক আছে, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি কিলিং হ্যাঁ, ছিল সেটাই, সবাই জানতো, সেটা কি কিন্তু ছিল মানে মানে ওই যে মিডিয়া এমন ভাবে প্রেজেন্ট করতো যাতে করে কেউ প্রশ্ন তুলতে না পারে। মিডিয়া গুলো এমন ভাবে প্রেজেন্ট করতো, বুঝাই যাইতেছে যে পিছনে দুইটা মানে হ্যান্ডকাপ বাঁধা, তারপরে হুম। তাকে ওই কি করছে, জঙ্গি মেরে ফেলছে, তো এটা মেরে ফেললে তো সে তো পিছনে বাধা থাকবে কেন? হ্যাঁ সেটাই। সো এটা হলো একটা ওপেন সিক্রেট আর কি, সবাই জানে কিন্তু কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলে না, হ্যাঁ, নিজের সবাই জীবনের ভয়। বুঝতেছে দেখতেছে, কিন্তু রাইট। এটা মানে কেউ কিছু বলতে পারছে না। না। আচ্ছা আমরা একটু আর মিডিয়া গুলো তো এইভাবে ইয়া করে, তো হ্যাঁ, এরাও মিডিয়া তো পারফেক্টলি অ্যালাইন ছিল। মিডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কালপ্রিট, ইজ মিডিয়া, যাই বলে না কেন। মিডিয়ার তো সত্য জিনিসটা আসলে মানে তুলে ধরা উচিত ছিল, না মি- হলে তো মি- মিডিয়া চালানোর দরকার কি? আর সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি এজেন্ট তো মিডিয়াতে কাজ করে, এটা তো আপনি বিলিভ করেন? হুম টিভি মিডিয়া, ওই যে কমল দে বলে না, ওই যে চিটাগাং এর
বলা হতো সে একটা হ্যাঁ এজেন্ট হ্যাঁ সময় টিভির। এরকম প্রত্যেকটা টেলিভিশনেই এজেন্ট আছে অনেক। হ্যাঁ, প্রত্যেকটা আছে আছে, এভরি এটা আছে, অবশ্যই আছে, কারণ পত্রিকা অফিসে ধরেন কিছু ভালো ডাক্তারদের বিরুদ্ধে কিছু যে ভালো ডাক্তারদের মিডিয়া বিরুদ্ধে যে ব্যক্তিত্ব রিপোর্ট করে, আছে। আপনার কি মনে হয় কোনো মানি ছাড়া রিপোর্ট করে? না না, They get প্রশ্নই আসে না, পিছনে তো millions অনেক of স্বার্থ dollars, আছে। millions of dollars to defame doctors. প্রথম আলো বা এই বড় বড় যে টেলিভিশন চ্যানেল বা এরা যা আছে, এতে মানুষ তো খায় প্লাস হলো বিনিয়োগ আছে, এমনি এমনি করবে না। একবার একজন ইন্ডিয়ান আসছিল হ্যাঁ বাংলাদেশে, মানে আমাদের এনএসসিবিতে চিকিৎসা নিতে। আমরা খুব ভালো চিকিৎসা করছি, পরে আমরা বললাম দাদা আপনি লেখেন প্রথম আলোতে, আপনি তো প্রথম আলোতে লেখেন। পরে ও বলে যে বুঝেনি তো দাদা, ওরা আসলে এই ধরনের গুলা ডক্টরদের প্রেস খুব বেশি অ্যালাউ করে না, এখন ওদের এডিটোরিয়াল পলিসি আছে এভাবে যে এই এই জিনিসগুলা করা খুব বেশি, যদি নেগেটিভ হয় করবে, কিন্তু পজিটিভটাকে ওরা কখনোই হাইলাইট করবে না, নেভার। দেখছেন বাংলাদেশের মিডিয়া কখনোই ডক্টর বা মেডিকেল সোসাইটির এইখানে যে পজিটিভটাকে কখনোই হেলথ হাইলাইট করে না। সেক্টরের এত বাজে অবস্থা তো শুধু একটা কারণে। Yeah, because they benefit from this. এটা তো ইভেন মানে যে পুরা দেশ ওনাদের বিরোধী কাজ। চেন্নাইতে যে হসপিটাল গুলা, ওটা তো চলেই বাংলাদেশের পেশেন্ট দিয়ে। হ্যাঁ, আসলেই তো। অনেক বাংলাদেশি তো হুজুকেও যায়, মানে হ্যাঁ, ওই হুজুগটা এই ক্রিয়েট দেশের করাটাই সেই তো চিকিৎসা খুব ভালো এটাই তো ওদের চিকিৎসা আছে, সাকসেস। এটা তো ওদের সাকসেস। তারপরে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম এটাই ওদের সাকসেস এবং আমাদের ফেলিয়ার, আমাদের উপর ট্রাস্টটা যে উঠায় নিতে পারছে, এটাই ওদের সাকসেস। ঠিক আছে, আর আমাদের দেশে ডেফিনেটলি ডাক্তার সোসাইটির ব্যর্থতা আছে। হ্যাঁ, এবং মানে ধরেন এই যে মন্ত্রণালয় থেকে বলে যে ডাক্তারদেরকে দেশের বাইরে যেতে দেয় না ট্রেনিং এর জন্য, কেন দেয় না? হোয়াট ইউ থিঙ্ক? মন্ত্রণালয় কি রয়্যাল এজেন্ট আছে না? দে নেভার হ্যাঁ, অ্যালাউ বাংলাদেশি ফিজিশিয়ানস টু ট্রেন ওয়েল। ঠিক আছে, দে নেভার ডু দ্যাট। এখন তো যে এমআরসিপি দিতে যাইতে ছুটিও দিতেছে না। হ্যাঁ, so why is that? Why is that? Very simple. Because they don't want you to be good. তো এইগুলা নিয়ে তো আসলে ডিসকাশন হওয়া উচিত। সেকশন হলে ডাক্তারদের মধ্যেই তো আসলে মানে ডিসকাশন কে একতাই করবে? নাই। সবাই তো মানে হাদির মতো ভালো না। কিছু করতে হইলে আহ, মানে কেউ তো আগে আসে না, ডাক্তারদের মধ্যেও তো একতাবদ্ধতা নেই যে না না না, আরে ভাই আহ, কি বলেন, ডাক্তার দিস ইজ উই নো, ডাক্তার একজন আরেকজনকে তো একদম দেখতে পারে না। ডাক্তাররা কিন্তু ইভেন আদার সোসাইটির মধ্যে যতটুকু তাও ইয়ে আছে, মিল আছে বা হ্যাঁ একটা হ্যাঁ একতা আছে, আর কেন দেখতে পারে না সেটার রিজন আছে। আমাদের সিস্টেমটা তেমন যে মানে আপনি একজনের পেশেন্ট নিয়ে নেবেন, আরেকজন আরেকজনের পেশেন্ট, মানে আপনারা তো একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অলওয়েজ। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী, মানে প্রতিদ্বন্দ্বী। এইভাবেই আসলে তৈরি হয়েছে ডাক্তাররা। হ্যাঁ হ্যাঁ মানে শুরু থেকেই সে এরকম ফেস করতেছে আর কি, এই হ্যাঁ, জন্যই এই জিনিসটা হয়ে গেছে। ইউ আর কম্পিটিটর, ইউ আর ভেরি গুড সবাই কম্পিটিটর। সবার প্রতিদ্বন্দ্বী আর কি, হ্যাঁ, সবাই সবার প্রতিপক্ষ। absolutely. So if you are competitor, how can you be friends or how can you be so unity is impossible. আমরা সবাই হুম ধান্দায় আছি। আচ্ছা, আমরা একটু সিজোফ্রেনিয়াটা পড়ে ফেলি এই ফাঁকে। সো আচ্ছা, সিজোফ্রেনিয়ার যদি সিমটম বলি, সো মেইন সিমটমস আর দ্য অ্যাবনর্মাল বিহেভিয়ার, তারপরে আর কি হবে, অডিটরি, সরি প্রথমে হলো অডিটরি হ্যালুসিনেশন, এবিসিডি পড়তাম তাই না? এবিসিডি। এবিসিডি এবিসিডি হ্যালো, ফার্স্ট র্যাঙ্কিং সিমটম। yeah, those are Schneider fast rank symptoms. So Schneider fast rank symptom. ঠিক আছে, abnormal behavior, তারপর control phenomena, control phenomena, আর হলো delusional perception। ঠিক আছে, তাহলে অডিটরি হ্যালুসিনেশন, ইউজুয়ালি এই হ্যালুসিনেশন গুলো হলো থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হলো যে আপনি শুনবেন দুইজন আপনাকে নিয়ে কথা বলছে। ঠিক আছে, দুইজন কথা বলছে, আপনি সেটা শুনতে পাচ্ছেন। সো ইউ আর দ্য থার্ড পার্সন, সো দ্যাটস দ্য থার্ড পার্সন। সো দ্য ভয়েস উইল ডিসকাস অ্যাবাউট দ্য পার্সন, আপনাকে নিয়ে কথা বলছে বা যে পেশেন্ট তাকে নিয়ে কথা বলছে, অন্য দুজন কথা বলছে। সো দ্যাট ইজ দ্য থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন। তারপর অ্যাবনর্মাল বিহেভিয়ার, অ্যাবনর্মাল বিহেভিয়ার তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আচার আচরণ সব কিছু অ্যাবনর্মাল হবে। কন্ট্রোল ফেনোমেনা মানে ইউ ফিল কন্ট্রোল, ইউ ফিল to be controlled by an external force. So that is your control phenomenon. তারপরে এখানে আরো কিছু স্পেশাল ফেনোমেনন আছে। ইউ হ্যাভ থট, ব্রড থট ইনসার্শন, মানে মনে হচ্ছে আপনার অন্য কারো চিন্তাটা আপনার মনের মধ্যে ঢুকে গেছে।
You have thought থট withdrawal, ব্রডকাস্টিং। মানে আপনার চিন্তাটা একজন নিয়ে নিছে, আর হলো আপনার চিন্তা সবাই জেনে যাচ্ছে, দ্যাট ইজ ব্রডকাস্টিং। সো দোজ আর দ্য ইম্পর্টেন্ট থট or thought phenomenon. আমরা এটা আলাদা করে বলি, এটা কন্ট্রোল ফেনোমেননের মধ্যে না। So let's switch. হ্যাঁ, and delusional বিতে perception. ব্রডকাস্টিং। হ্যাঁ, you have different types of delusional perception. You have delusion, paranoid delusion, different types of delusion. আর এগুলো হলো বেশিরভাগই হলো মানে ক্লাসিক সিমটম। আমরা যদি বলি যে এগুলো হলো বেশিরভাগই পজিটিভ সিমটম, অ্যান্ড ইউ মাইট হ্যাভ নেগেটিভ সিমটম। সো নেগেটিভ সিমটম সাধারণত অ্যাডভান্স ডিজিজে হয়। সো দোজ আর ইউজুয়াল positive symptom, and then you might have negative নেগেটিভ symptom. বলতে সোশ্যাল আইসোলেশন। Yeah, so more of like a depression-like feature. So isolation and apathy and poor self-care. ঠিক আছে? পোর সেলফ কেয়ার। No motivation. Don't talk. আর একদম চুপচাপ হয়ে যায়। Don't talk. So poverty of speech আর কি। So those are the typical negative symptoms. Negative symptoms are difficult to treat. Positive symptoms are easier to treat, but negative is very difficult. So negative যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আসলে টিপিক্যালতে কাজ হবে না, অ্যাটিপিক্যাল লাগবে। এবং অফেন টাইমস অ্যাটিপিক্যালের মধ্যে দেখা যাচ্ছে যে রিসপিরিডন বা আরিপ্রিপ্রাজল দেওয়া হয় না। ইউ হ্যাভ টু গো লাইক আফটার সাম ট্রায়ালস ওভার টাইম হয়তো বা ক্লোজাপাইন দিয়ে কন্ট্রোল করতে হবে। সো এখন আমি যদি টাইমলাইন হিসাব করি, টাইমলাইন অফ দিস, যদি এই সেম সিমটমগুলা লেস দেন 1 মান্থ হয় তখন সেটাকে বলা হয় ব্রিফ অর অ্যাকিউট সাইকোটিক ডিসঅর্ডার। এই সিমটমগুলা যদি 1 মাস থেকে 6 মাস পর্যন্ত হয় তখন সেটাকে বলা হয় সিজোফ্রেনি ফর্ম ডিসঅর্ডার। যদি সেটা মোর দ্যান 6 মান্থস থাকে তখন সেটাকে আমরা বলবো ক্লাসিক সিজোফ্রেনিয়া। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দিস টাইম লাইন। এখন যদি সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট আমরা চিন্তা করি, ট্রিটমেন্ট ওয়াইজ অ্যান্টিসাইকোটিক্স অ্যাটিপিক্যাল। yes, best initial treatment is atypical antipsychotics, especially for example drugs like quetiapine, Quite, risperidone, রিসপেরিডন। aripiprazole. So এগুলোর মধ্যে রেজিস্ট্যান্ট কেসে হচ্ছে if ওলানজাপাইন। resistant, যে resistant যদি হয় মাল্টিপল ড্রাগ অ্যাটলিস্ট 2 বার, ঠিক আছে, 2 drugs failed, সেক্ষেত্রে আমরা বলবো রেজিস্ট্যান্ট কেস, সেক্ষেত্রে আমরা যাব clozapine. But be careful about the CBC because the patient may have neutropenia. So যদি clozapine, গ্রানুলোসাইটোসিস। হ্যাঁ, অ্যাগ্রানোসাইটোসিস, ঠিক আছে। আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিয়ে আমরা 2 একটা লাইন পড়তে পারি। ওলানজাপাইন কিসে দেয় যেন? ওলানজাপাইনও একটা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, বাট টিপিক্যালি এটা ফার্স্ট লাইন না, বিকজ ইটস ওবেসিটি। এটাও হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ওয়ান অফ দ্য অপশনস। ক্লোজাপাইন, ওলানজাপাইন এই দুইটা। তবে ওলানজাপাইন অত ইফেক্টিভ না ক্লোজাপাইনের মতো। ক্লোজাপাইন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ড্রাগ, বাট হাইয়েস্ট সাইড ইফেক্ট। ওলানজাপাইনের যে সাইড ইফেক্ট গুলো আছে ওবেসিটি করো, ক্লোজাপাইনে কিন্তু ওবেসিটি করতে পারে। ঠিক আছে, ড্রাগস গুলো একটু পড়ি। সো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স, আমরা জানি হ্যালোপেরিডল, প্রোমাজিন, ফ্লুফেনাজিন, এগুলো খুব বেশি ইউজ হয়। শুধু আমরা হ্যালোপিতে বেশি ইউজ করি আর ক্লোরোপ্রোমাজিন, এই দুটোই বেশি ইউজ করা প্র্যাকটিক্যালি, তাই না? বাংলাদেশে আমরা এই দুটো দিই। সো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের মেইন প্রবলেম উই নো দ্যাট ইজ ইপিএস, এক্সট্রাপিরামিডাল সিনড্রোম হবে, এবং ইপিএস এর মধ্যে একটা হলো পার্কিনসোনিয়ান ফিচার হবে, পার্কিনসোনিজম হবে, আর কি হবে, ডিস্টোনিয়া হবে, আর কি হবে, অ্যাকাথিসিয়া হবে। অ্যাকাথিসিয়া হলো মোটর রেস্টলেসনেস, মানে পেশেন্ট মুভ করতে চাইবে, কম্পেলিং আর্জ টু মুভ। আর ডিস্টোনিয়া হলো শক্ত হয়ে, মাসল শক্ত হয়ে যাবে। সো রেস্টলেস লেগ সিনড্রোমের মতো। হ্যাঁ, মানে মাসল কন্ট্রাক্টেড মাসল, সেটা হতে পারে ফর এক্সাম্পল স্টার্নোক্লেডোমাস্টোইড যদি হয় তাহলে টর্টিকোলিস হবে। চোখের মাসল যদি হয় তাহলে অকুলোজেরিক ক্রাইসিস হবে। সো অকুলোজেরিক ক্রাইসিস কিন্তু চোখের মাসল, এক্সট্রাকুলার মাসলের একটা সাস্টেন ডিস্টোনিয়া। সো ইটস ওয়ান টাইপ অফ ডিস্টোনিয়া। সো ফর এক্সাম্পল অকুলোজেরিক ক্রাইসিস, তারপরে টর্টিকোলিস, দোজ আর অল ডিস্টোনিয়া দ্যাট ক্যান হ্যাপেন উইথ এনি ড্রাগ উইথ সাম ডোপামিন ব্লকিং এফেক্ট। ঠিক আছে, তার মধ্যে ক্লাসিক হলো হ্যালোপিড বা ক্লোরোপ্রোমাজিন, বাট এনি ড্রাগ ফর এক্সাম্পল মেটোক্লোরোমেট খেলেও তার হতে পারে।
ঠিক আছে। আর এগুলার অ্যাডভান্স ম্যানিফেস্টেশন হলো টার্ডিভ ডিসকানেশিয়া। দিস ইজ অ্যাডভান্স টাইপ অফ এক্সট্রাপিরামিড সিনড্রোম, যেখানে হলো ফেস বা টাঙের পারসিস্টেন্ট মুভমেন্ট হবে, পারসিস্টেন্ট অ্যাবনর্মাল মুভমেন্ট। এটা লং টার্ম যদি কেউ অ্যান্টিসাইকোটিক খায় তখন এটা হয়। ঠিক আছে। আর অ্যান্টিসাইকোটিক্স গুলোর অ্যান্টি মাস্কারনিক ইফেক্ট আছে, সো অ্যাট্রোপিং লাইক ইফেক্ট হবে, জাস্ট লাইক টিসিএ ইউল হ্যাভ অ্যাট্রোপিং লাইক ইফেক্টস অ্যাজ ওয়েল। এবং আর একটা এন্ডোক্রাইন ইফেক্ট হলো দেয়ার ইজ, ফর এক্সাম্পল একটা হলো প্রোল্যাক্টিনোমা হয়, প্রোল্যাক্টিন হাই হয়, হাই প্রোল্যাক্টিন। আর হলো যে ওয়েট গেইন। সো ওয়েট গেইন সবচেয়ে বেশি কে করে? ওয়েট গেইন ইজ ক্লাসিক্যালি অ্যাটিপিক্যালগুলো বেশি করে, আমি না লিখি। হাই প্রোল্যাক্টিন এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাই প্রোল্যাক্টিন টিপিক্যালগুলোতে বেশি হাই হয়। আর যদি প্রোল্যাক্টিন হাই হয় আমরা কীভাবে বুঝবো? যদি ফিমেল হয় অ্যামেনোরিয়া হবে, আর যদি ম্যান হয় গাইনোকোমেস্ট্রিয়া হবে। Gynecologist. গাইনোকোমেস্ট্রিয়া অ্যান্ড ইরেকটাইল ডিসফাংশন। সো অ্যামেনোরেজ লিখে ফেলছে, অ্যামেনোরিয়া। ওকে। আর এনএমএস তো আমরা পড়ে আসছি, তাই না? এনএমএস আর হোয়াট ইজ একটা দ্য তো ইম্পর্টেন্ট এনএমএস ফিচার? করে, এনএমএস হলো এনএমএস এইটারই একটা সিভিয়ার ম্যানিফেস্টেশন। এই যে হ্যালোপেরিডল বা ক্লোরপ্রোমাজিন দিলে, so they can develop as a complication NMS. সাইড এফেক্ট বা কমপ্লিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। Yes, malignant syndrome. এবং যদি এটা হয় সেটা সাধারণত লং টার্ম থেরাপি দিলে হয়, লং টার্ম থেরাপি, এবং এটা স্লোলি ডেভেলপ করে ওভার ডেজ। আর ক্লাসিক ফিচার হলো rigidity, and then the patient develops hyperthermia, and the patient develops rhabdomyolysis and AKI. সাথে পেশেন্টের একটু কনফিউশন, অ্যাজিটেশন এগুলো থাকে। দ্যাটস ইউর টিপিক্যাল নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এবং মোস্ট লাইকলি কোনটাতে হবে? হ্যালোপেরিডলে সবচেয়ে বেশি হয়। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টও পড়েছি। সো ট্রিটমেন্ট কি? একটা হলো ফ্লুইডস অ্যান্ড কুলিং, দিস ইজ ইনিশিয়াল ট্রিটমেন্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গিভ ব্রোমোক্রিপটিন, অর একটা রায়ানোডিন ব্লকার আছে, দ্যাট ইজ Dantrolene. dantrolene. Those will be the treatment for neuroleptic malignant syndrome. ঠিক আছে। তো ওই যে আমি টিপিক্যালগুলো বললাম, টিপিক্যালের মধ্যে সবকিছু বললাম। টিপিক্যালে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কোন রিসেপ্টর ব্লক করে? মেইনলি ডোপামিন D2 Dopamine. রিসেপ্টর ব্লক করে। এই জন্য যত ধরনের ডোপামিনার্জিক পাথওয়ে আছে সেই পাথওয়েগুলোতেই সে কাজ করবে। ঠিক আছে, এগুলো টিপিক্যাল। আর অ্যাটিপিক্যাল আমরা ডিসকাস করি। সো দে ক্লাসে আমরা নামগুলো তো অলরেডি পড়ে ফেলছি, যেমন কোয়েটিপাইন, রিসপেরিডন, অ্যারিপিপ্রাজল, এগুলো তো কমন ফার্স্ট চয়েস। আর সেকেন্ড লাইন চয়েস হলো ক্লোজাপাইন, আমরা পড়ে ফেলছি। এটার Clozapine, হ্যাঁ। এটার অ্যাটিপিক্যাল যেহেতু তাদের ইপিএস লেভেল কম, ইপিএস ইফেক্টস অ্যান্ড অ্যান্টি Yes, effect. মাস্কারেনিক ইফেক্টস আর লোয়ার। কেন? বিকজ এটা ডোপামিন ইফেক্ট আছে, বাট মোর অফ সেরোটিন ব্লকার, সো লেস ডোপামিন ইফেক্ট। একদম যে নাই তা না, আছে ইফেক্ট, অ্যান্ড মোর সেরোটোনিন ইফেক্ট। সেরোটোনিন রিসেপ্টরের উপর কাজ করে। ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য সাইড ইফেক্ট? স্পেশাল সাইড ইফেক্ট কি? যেমন যদি ওভারঅল বেশিরভাগই ওয়েট গেইন করে, ওয়েট গেইন অ্যান্ড মেটাবলিক সিনড্রোম করে। কোনটা সবচেয়ে বেশি করে? সেটা হলো একটা হলো ওলানজাপাইন, আর হলো ক্লোজাপাইন। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। আর পরীক্ষাতে আরেকটা আসে, সেটা হলো যে ইট ক্যান কজ ডিভিটি। সো দেয়ার ইজ এ হায়ার রিস্ক অফ ডিভিটি উইথ দ্য অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। তার মধ্যে আমরা তো ক্লোজাপাইন সম্পর্কে পড়লামই। ক্লোজাপাইনের সাইড ইফেক্টের মধ্যে দেয়ার ইজ রিস্ক অফ agranulocytosis with clozapine। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। আর কি পড়া যায়? মোটামুটি প্রগনোসিসটা পরীক্ষাতে আসে, প্রগনোস্টিক ফ্যাক্টর। স্কিজোফ্রেনিয়া।
prognostic factor হলো নাম্বার ওয়ান, পোর প্রগনোসিস, পোর বলি। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, গুড আর ব্যাড? ইজ ব্যাড। ইয়াং এজ ব্যাড হবে। male. Young age male with family history without any precipitating factors, a perfect storm. This is the perfect storm of badness. অনেকগুলো ডিজিজের দেখলাম যে পোর প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে মেইলটা আছে। Male, that's it, right? So young age male without any precipitating factor develops too early, slow onset disease. Very bad. সাথে যে অ্যাডিশনাল ফ্যাক্টর হিসেবে যদি তার আইকিউ কম থাকে, লো আইকিউ, অ্যান্ড আরটা হলো নেগেটিভ সিমটম, হাই predominant negative symptom. So those are bad. আরও কিছু আছে যে যদি পেশেন্টের অর্গানিক কোনো ডিজর্ডার থাকে, দ্যাটস অলসো ব্যাড। অর্গানিক ব্যাকগ্রাউন্ড যদি থাকে, দ্যাটস অলসো ব্যাড। বাট এইটা পরীক্ষাতে বেশি আসবে, যে এই কম্পোনেন্টটা যদি মনে থাকে না, তো এই জন্য এটা বেশি দেবে, যে ইয়াং এজ মেল, ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড নো প্রিসিপিটেটিং ফ্যাক্টর, হ্যাজ স্লো অনসেট ডিজিজ, মানে যেটাকে বলে ইনসিডিয়াস অনসেট, insidious onset disease. That's a perfect storm of badness. Okay. আমার মনে হয় যে এই পর্যন্ত মোটামুটি মেজর যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো আমাদের হয়ে গেছে। আর কোনো স্পেসিফিক ডিসঅর্ডার পড়তে চান বা কোনো? পারফেক্ট স্টর্ম অফ ব্যাডনেসটা কি কি মিন করছে এটা? মানে ব্যাড আর কি, ব্যাডনেস মানে ব্যাড আর কি। আচ্ছা, আমি জাস্ট লিখলাম না, আই থিঙ্ক এই নামে কোনো ওয়ার্ড নাই, আমি জাস্ট বানাইলাম একটা ওয়ার্ড। ঠিক না আছে। ঠিক আছে। আর ভাই ইটিং ডিসঅর্ডারটা কি আসে এখানে? ইটিং ডিসঅর্ডারও লেখা যায়, হ্যাঁ, আসে। ঠিক তো, ওই যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর বুলিমিয়া নার্ভোসা এই দুটাই। এই দুটাই। সো দ্য main difference between anorexia nervosa and bulimia nervosa is the BMI. If the BMI is low, this anorexia. Low বলতে কত low? Usually less than লেস দ্যান 18। 18, আর ডেভিডসন 17 has 17.5 এর কথা লেখা আছে। 17.5। হ্যাঁ। So that is the classic one. So anorexia nervosa, you have a low BMI, number one. BMI very low in anorexia, number one. Number two হলো amenorrhea. Amenorrhea is a feature মোর of দ্যান 3 মান্থস। for more than 3 months. You're right, more than 3 months. আর হলো distorted image and evidence of high calorie food ক্যালোরি ডায়েট। diet. এগুলো হলো তিনটা ক্রাইটেরিয়া। আর যদি বুলিমিয়া নার্ভাসা বলি, বুলিমিয়া নার্ভাসাতে নাম হলো বুলিমিয়া থাকবে, দেয়ার উইল বি binge episode and then purging. এখন পার্জিং বিহেভিয়ার কি অ্যানোরেক্সিয়া নার্ভাসে থাকতে পারে? থাকতে পারে। Purging behavior can be present in both bulimia and anorexia, but then we'll have to differentiate by seeing the BMI. ঠিক আছে। এবং এখানে ডিফারেন্ট টাইপস অফ পার্জিং থাকতে পারে, সেটা হতে পারে বমি করতেছে, অথবা এক্সেসিভ এক্সারসাইজ করতেছে, অথবা ডায়োটিক খাচ্ছে, অথবা হাইপার মেটাবলিক কোনো ডায়েট খাচ্ছে, ল্যাক্সেটিভ খাচ্ছে। অল ডিফারেন্ট টাইপস অফ পার্জিং বিহেভিয়ার্স। ঠিক আছে। আর অ্যানোরেক্সিয়া নার্ভাসে এত বেশি ম্যালনিউট্রিশন হয়, patient has amenorrhea because why? Because the hypothalamic suppression. Hypothalamus suppressed হয়ে যায়। যখন hypothalamus suppression হয়ে যায়, there is low GnRH, and that means low FSH and LH. So that leads to classic amenorrhea. ঠিক আছে। এবং এদের এত বেশি মানে malnutrition হয়, they develops a special type of hair, that is Lenovo hair. লেনোজেনোসা নাকি? হ্যাঁ, মানে লেনোভো। একদম বাচ্চাদের যে হেয়ার থাকে সেটা ওদের ডেভেলপ করে। Okay. আর ভাই কার্ডিয়াক কমপ্লিকেশন অফ ইটিং ডিসঅর্ডার, এখানে অ্যারিথমিয়া এবং ইসিজি অ্যাবনর্মালিটিতে ডেভিডসনে আছে যে টিন ভার্সন এসটি ডিপ্রেশন প্রলং কিউটি এগুলা কেন হচ্ছে? এই হাইপোক্যালেমিয়ার জন্য ইলেকট্রোলাইট হাইপোক্যালেমিয়া। ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যেহেতু ভমিটিং করে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। দে হ্যাভ হাইপোক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া হায়ার, হয়, হাইপোম্যাগনেসিমিয়া তো হয়। ইয়েস, এন্ড আদার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। হাইপোক্যালসিমিয়া হতে পারে। হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া হতে পারে, যেহেতু তার অনেকদিন ধরে খায় না কিছু, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়,
and nutrition deficiency. So they develop all kinds of electrolyte abnormalities, and that leads to higher risk of arrhythmias and arrhythmic death. ঠিক আছে, এটা একটা আর কি লাগবে? সো দ্যাটস ইট। আর আমরা যদি হরমোনাল প্রোফাইল চিন্তা করি, হরমোনাল প্রোফাইল অলরেডি আমরা পড়ে ফেলছি যে লো GnRH, লো LH and FSH. Additionally, low TSH. TSH is low, and even T3 is low. আর হাই থাকবে একটা যেহেতু স্ট্রেসফুল সিচুয়েশন, কর্টিসল হাই থাকবে, এবং আনইউজুয়ালি গ্রোথ হরমোন হাই থাকবে। আর যদি কর্টিসল গ্রোথ হরমোন হাই, তাহলে সুগার কি থাকবে? সুগার অ্যান্ড লিপিডস আর হাই। হাই থাকবে। এইটা হলো একমাত্র আনইউজুয়াল থিং, যে খাচ্ছে না কিন্তু সুগার হাই। গ্রোথ রিটার্ডেশন থাকতেছে, তাহলে গ্রোথ হরমোন যদি হাই থাকে তাহলে গ্রোথটা বেশি হওয়ার কথা না? না, না, এগুলো অ্যাডভান্স endocrine issues. So, although growth hormone high, the growth hormone cannot work because there is no proteins and মানে support দেওয়ার মতো সাবস্টেন্স নাই তাকে। আর এখানে ইউরেমিয়া রেনাল ক্যালকুলাই, এটা হওয়ার কারণ কি? ইউরেমিয়া হবে বিকজ অফ দ্য ভলিউম লস। ঠিক আছে, হুম, কারণ যে ভলিউম লস ভমিটিং হওয়ার করে তো, কারণে। ক্রনিক্যালি ভমিটিং থাকে, ক্রনিক্যালি হাইপোটেনসিভ থাকে। ক্রনিক্যালি হাইপোটেনসিভ থাকার জন্য ওদের একটা ইলেকট্রন ইমব্যালেন্স হচ্ছে, হাইপোভলিমিয়ার জন্য তাদের ডেভেলপ আস্তে আস্তে প্রিরেনাল একেআই থেকে আস্তে আস্তে রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আর হ্যাঁ, একটা question, ভলিউম কমের কারণে প্রিরেনাল এজোটেমিয়া হয়। হ্যাঁ প্রিরেনাল এজিটেমিয়া হয়, এবং সেখান থেকে আস্তে 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 পেশেন্টের সিকিলির দিকে যেতে পারে। ঠিক আছে, আর ইয়া কেন হয়, আই মিন ক্যালকুলাই কেন হয়? কারণ হলো ওই যে পানি খায় না, সো দে হ্যাভ ডিহাইড্রেশন। প্রিরেনাল এজিটেমিয়া যে মেকানিজম হচ্ছে, যেহেতু পানি খাচ্ছে না, পানি না খাওয়ার কারণে তার ইউরিন আউটপুট খুবই কম, ইউরিনটা যেটা হবে অল্প করে হবে। So there will be like very concentrated urine leading to hyper, like ক্যালসিয়ামটা জমা হয়ে যাবে, ইউরিক অ্যাসিড স্টোন হবে। না, এই যে জিআই ট্র্যাক্ট থেকে যে অক্সালেট যে অ্যাবজর্ব হয়, তো খাওয়া দাওয়া করলে তো অক্সালেটটা চলে যায় স্টুলের সাথে ওই যে বাইন্ড করে, কিন্তু দেখা যায় যে ওই অক্সালেট গুলা অ্যাবজর্ব হয়ে যায় এবং অক্সালেট স্টোন হতে পারে। কি বলবো? that may be one of the mechanism as well, but classic cause আমার কাছে মনে হয় ওইটাই, যে ডিহাইড্রেশন। If you have dehydration, it's the biggest risk factor for development of stone. ডিহাইড্রেশন, রাইট। তারপরে ডিহাইড্রেশন যে তো একটা রিস্ক সে ফ্যাক্টর। সিবিসি তে অল সেল লাইন কমে যাচ্ছে, আরবিসি প্লাটলেট ডব্লিউসি প্যানসাইটোপেনিয়া, এটা কি নিউট্রিশনের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? এটা probably nutritional. নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে তো বোন মেরু তো ইয়া হবে, মানে প্রোডাকশন তো সবগুলাই হ্যাম্পার B12, হবে। for example, B12 deficiency হলে যেটা হয় যে patient develops pancytopenia, so you can think like that. হ্যাঁ, আর iron মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া deficiency থেকে আছে, so প্যানসাইটোপেনিয়া microcytic হয়। RBC disorder, and B12 deficiency, folate deficiency, that cause both of them cause pancytopenia. আর সাথে তো প্রোটিন নাই, so হুম, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া ইটসেলফ তো প্যানসাইটোপেনিয়া করে। yep. আর এমনি ম্যাটেরিয়ালও কম, ভিটামিনস যেরকম কম, তার ওই যে মানে সেলের যে বিল্ডিং ব্লকস সবই কম, প্রোটিন কম, কার্বোহাইড্রেট কম, সো ইউ হ্যাভ নো এনার্জি, নো প্রোটিনস টু ওয়ার্ক উইথ, সো সেল প্রলিফারেশনটা স্লো ডাউন হয়ে যাবে, লিডিং টু লাইক প্যানসাইটোপেনিয়া। আচ্ছা, তাহলে বুলিমিয়া নার্ভাস আমরা অলরেডি বলেছি। বুলিমিয়া এবং অ্যানোরেক্সিয়াতে একটা ইম্পর্টেন্ট সাইন আছে, দুটাতেই হয়, মানে ভমিটিং এর জন্য কি সাইন হাতের মধ্যে পাওয়া যায়? নাকেল গোলা, হ্যাঁ, রাসেল এটার সাইন নাম আছে নাকি? রাসেল সাইন, এবং দুজনেরই হলো বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট থাকে। রিপিটেড ভমিটিং করতে হুম। করতে বাইল্যাটারাল প্যারোটিড মানে ইয়া হয়। যাই হোক, সো এই দুইটার মধ্যে কার হসপিটালে ভর্তি করা লাগবে? অ্যানোরেক্সিয়া যেটা ইয়েস, নাকি? অ্যানোরেক্সিয়া মে নিড হসপিটাল অ্যাডমিশন। কখন? যদি ভেরি সিভিয়ার, সো তাকে তো মানে টিপিএনও দেওয়া লাগতে পারে। ইয়েস, অ্যাডমিশন ইফ
very malnourished, dangerously low হয়ে যায় তার ওয়েটটা, BMI সেই ক্ষেত্রে অনেক কম হয়ে তাদের গেছে। তাদের তো রিফিডিং সিনড্রোম ডেভেলপ করতে Yes, পারে। also risk of preventive very malnourished or has electron imbalance or ECG problems. তারপর ফিডিং করতে হবে, ফিডিং slowly giving like half of the requirement, বেশি দেওয়া যাবে না to prevent the typical refeeding syndrome. তাহলে রিফিডিং সিনড্রোমে কি থাকে বলে ফেলেন? হাইপোফসফেটেমিয়া, ম্যাগনেসিয়ামিয়া, হাইপোফসফেটেমিয়া, Mm-hmm. হাইপোক্যালিমিয়া, Yes, yeah. আর Well, what is the number হাইপার one? কোনটা? Number one is আপনি নাম্বার ওয়ান বলেছেন। ফসফেট। Yes, absolutely. আপনি ফসফেট। বলেছেন অলরেডি হাইপোফসফেটেমিয়া, সেটাই মেন কালপ্রিট। যখনই হাইপোফসফেটেমিয়া হবে, hypophosphatemia causes like respiratory and cardiac issues, ঠিক আছে, ওই ব্রিদিং অ্যান্ড কার্ডিয়াক ডিসেবিলিটি লাইক অ্যারিথমিয়াস গুলো ডেভেলপ করবে। সো হাইপোফসফেটেমিয়া ইজ দ্য নাম্বার ওয়ান কালপ্রিট। অ্যাডিশনালি আপনি যেগুলো বললেন, হাইপোক্যালেমিয়া হবে অ্যান্ড হাইপোম্যাগনেসিয়ামিয়া হবে। যখন হাইপোফসফেটেমিয়া হয় তখন রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, বিকজ ইট কজেস সিভিয়ার মাসল উইকনেস, ঠিক আছে। সো ডায়াফ্রামেটিক ফেলিয়ার হয়ে ক্যান কজ রেসপিরেটরি ফেলিয়ার ডিউ টু উইক ডায়াফ্রাম, ঠিক আছে। কেন হচ্ছে? মেইন রিজন হলো যে ইনক্রিজ লেভেল অফ হুইচ হরমোনস, which hormone increases after refeeding that causes hypophosphatemia? প্যারাথরমোন। No. ইনসুলিন তো বেড়ে One যাচ্ছে। of the biggest contributor is insulin, ঠিক আছে। ইনসুলিনটা যে গ্লুকোজ পটাশিয়াম মানে সব সেলের মধ্যে নিয়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, 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 ফসফেট। যখনই আপনার ইনসুলিন বেড়ে যাবে, হঠাৎ করে খাওয়ার পরে ইনসুলিন বাড়বে, ইনসুলিন বাড়লেই সেলুলার মেটাবলিজমটা র্যাপিডলি আপ হবে। হ্যাঁ, সেলুলার মেটাবলিজমে কি লাগে? এটিপি তৈরি করতে গেলে ফসফেট লাগে। সো হঠাৎ করে দেখা যাবে যে সেল অনেক বেশি এটিপি তৈরি করা শুরু করবে। এটিপি তৈরি করতে গিয়ে সে হলো ফসফেটটা অনেক বেশি টানবে সেলের বাইরে থেকে। হঠাৎ করে ফসফেট টানা শুরু করলে হাইপোফসফেটিয়াম ডেভেলপ করে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ইনসুলিন নিজেই ডাইরেক্টলি পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকায়, তাই না? আমরা তো হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে দিচ্ছি। সো দ্যাট কজেস হাইপোক্যালেমিয়া, ঠিক আছে। ওই ইনসুলিনটাই আলটিমেটলি সবকিছুর মূলে, সো টু কজ দ্য হাইপোক্যালেমিয়া অ্যান্ড হাইপোম্যাগনেসিয়ামিয়া অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, ঠিক আছে। সো হাউ টু প্রিভেন্ট ইট? ইউ হ্যাভ টু গিভ লাইক লো অ্যামাউন্ট, হয়তো বা ইনিশিয়ালি আপনি 50% অফ দ্য ডেইলি রিকোয়ারমেন্ট দেবেন, আস্তে আস্তে আপনি আপ করবেন, বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, একটা বেজে গেছে। আমার মনে হয় আজকে আমরা এখানেই ক্ষমা দেই, কি বলেন? অনেক পড়া হয়েছে ভাই। হ্যাঁ, অনেক পড়ে ফেলছি আমরা, না? সাইকিয়াট্রি শেষ। আচ্ছা, একটা জিনিস, একটা কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। বুলিমিয়া নার্ভাস আছে বিখ্যাত মানুষের নাম বলেন। ছিল, মারা গেছে। ও ডায়ানা। ইয়েস, প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেস ডায়ানা হ্যাড বুলিমিয়া নার্ভাসা। বুলিমিয়াতে কি করতে হবে? বুলিমিয়াতে কিন্তু মেইনলি দিতে হবে সিবিটি ইজ দ্য ট্রিটমেন্ট। সিবিটি আর একটা আছে হাই ডোজ ফ্লুক্সেটিন। আরটা হলো হাই ডোজ ফ্লুক্সারিন, অ্যাবসলিউটলি হাই ডোজ। ক্যাপসুলক হয়ে আছে। আর যারা যে ধরেন যে ওয়েট গেইনের জন্য মানে ভয়ে খাওয়া দাওয়া করে না, ধরেন যে না খেয়েই থাকে ম্যাক্সিমাম টাইম বা খুব বেশি এক্সারসাইজ করে, এরা কি অ্যানোরেক্সিয়া নার্ভাসার মধ্যে পড়বে? এখন অ্যানোরেক্সিয়া নার্ভাসা ওই যে ক্রাইটেরিয়ার মধ্যে ফালাইতে হবে। যদি বিএমআই অনেক বেশি লো হয়, 17.5 এর কম হয়, তাহলে অ্যানোরেক্সিয়া, আদারওয়াইজ অ্যানোরেক্সিয়া নার্ভাসা না। আচ্ছা। ওই ক্রাইটেরিয়া ফলো করতে হবে, ফিল করতে হবে। এটা মডেলদের মধ্যে বেশি হয়, মডেলদের অ্যানোরেক্সিয়া মধ্যে বেশি, নার্ভাস। হ্যাঁ, ফিমেলদের মধ্যে এটা বেশি। এটা সোসাইটি ইনডিউসড একটা ডিসঅর্ডার, তাই না? সোসাইটির জন্য হচ্ছে এটা। এখন কি ওই যে মানে টিনেজারদের মধ্যে যে কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয়, অ্যাডোলেসেন্ট টিনেজার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা কি এমআরসিপি পরীক্ষায় আসে নাকি? যেমন মানে এই যে টিনেজারদের মধ্যে এখন বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম। ওই ইটিং টিনেজার মধ্যে মেইনলি ইটিং ডিসঅর্ডার গুলোই আসে বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ, খুবই। আমরা যেগুলো পড়লাম, ইটিং ডিসঅর্ডার, রিপিটিং সিনড্রোম, স্টাফ লাইক দ্যাট। আরেকটা আছে যে সাবস্টেন্স অ্যাবিউজ, ওটা তো আবার টক্সিকোলজির পার্ট। টক্সিকোলজি আমরা পড়েছি বেশিরভাগ সাবস্টেন্স গুলা। হুম।
হ্যাঁ, ঠিক আছে। ওখানে অ্যালকোহলিজম মতো ওইখানেই পড়বে, অ্যালকোহল হ্যাঁ, উইথড্রল। অ্যালকোহল উইথড্রয়াল আমরা কিছুটা রিভিউ করেছি এখানে। হুম হুম। আমরা মোটামুটি এটা শেষ। আমরা নেক্সট আমার প্ল্যান হলো কিছু ছোট ছোট টপিক আছে, আর বড় সিস্টেমের মধ্যে আমাদের একটা বড় সিস্টেম বাকি আছে, সেটা রেনাল সিস্টেম। সো আমরা রেনাল এবং এবিজি নিয়ে সেশন নিতে হবে। আর একটা বড় সিস্টেম হলো রিমাটোলজি। সো আমরা ওই বড় সিস্টেমগুলো করবো। আর ছোট সিস্টেমের মধ্যে অনকোলজি একটু দেখবো অল্প করে, বেশি লাগবে না বেশি অনকোলজি। অনকোলজি প্যালিয়েটিভ কেয়ার ওই পার্ট 1 যা ছিল পার্ট 2 তে অলমোস্ট একই রকমই, খুব বেশি অ্যাডভান্স কিছু নাই। বাট যেটা নেফ্রোলজি এবং রিমাটোলজি আমাদের নেক্সট টার্গেট। সো হুইচ ওয়ান উড ইউ লাইক টু স্টাডি ফার্স্ট? নেফ্রোলজি। ওকে, তাহলে আমরা নেফ্রোলজি দিয়ে শুরু করবো নেক্সট বুধবার থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকে পরশু ওইটা একটু আপলোড দিয়েন, কালকে বা পরশু দিন কালকে ইনশাল্লাহ সুযোগ আপলোড হলে। দিয়ে দিব। ওকে, আচ্ছা, আচ্ছা। এই সাইকিয়াট্রিটাও দিয়ে দিয়েন, একটু দেখবেন। হ্যাঁ, সাইকিয়াট্রি আমি আপলোড করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম।